সরকার বাড়ির অবস্থা ভালো নয়। হাওয়ায় খবর পেলাম ওই বাড়ির মেজো ছেলে নাকি দলিলটা হাতে পাওয়ার জন্য বাড়িতে ডিটেকটিভ লাগিয়েছে। তাতে তাতে তোমার এত ভয় কিসের? ভয়টা নিজের জন্যে নয়, আপনার জন্যই হচ্ছে। মরণ জালে জড়িয়ে যাওয়ার পর কি করে সেটা কেটে বেরিয়ে আসতে হয় তা আমার বেশ ভালো করেই জানা আছে। বিষয়টা এত হালকাভাবে নেবেন না। আশা করি এর মধ্যেই ডিটেকটিভ অনুজয় সান্যালের নামটা আপনি নিশ্চয়ই শুনেছেন। বয়সে নবীন হলেও বেশ বুদ্ধিদীপ্ত। রমানন্দ মহাশয়ের বাড়িতে মা কালীর বরাভয় থেকে সেই যে হীরের নরখলি চুরি গেল, সেটা নাকি ওরাই খুঁজে বার করেছিল। হ্যালো, হ্যাঁ, আমি হাবড়ার কমলেন্দু সরকার বলছি। চিনতে পেরেছ তো? কমলে? ও হ্যাঁ, মনে পড়েছে। বলুন বলুন, বাড়ির সব কিছু কুশল তো? তোমার সাথে আমার খুব জরুরি একটা বিষয়ে কিছু আলোচনা রয়েছে। আজ একবার এই বাড়িতে আসতে পারবে? আজ তো কোনো মতেই সম্ভব নয়। আসলে আমি তো এখন নিজের বাড়িতেও নেই, কর্মসূত্রে বেশ খানিকটা দূরেই আছি। আপনি কি বলতে টেলিফোন করেছেন সেটা বলুন। কত দূরে আছো? সেটা ঠিক বলা যাবে না অ্যাকচুয়ালি। বিষয়টা খুব ব্যক্তিগত। এত গোপনীয়? ঠিক আছে, তাহলে তুমি যত শীঘ্রই সম্ভব এই বাড়িতে আসার চেষ্টা করো। হ্যাঁ, মানে এখানকার কাজটা মিটে গেলেই আপনার সাথে গিয়ে কথা বলে নেব। ওখানকার কাজ ঠিক কবে মিটবে? সেটা তো এভাবে আন্দাজ করে বলা সম্ভব নয়। আইনের খাতায় কবে তারিখ পড়বে সেই সব ওপর মহলই জানেন। না না না, আমি কোনো অজুহাত শুনতে চাই না। ওহো, এ তো আচ্ছা মুশকিল। আপনি নতুন করে আপনার কাজের জন্য কাউকে খুঁজে নিচ্ছেন না কেন বলুন তো? এমনিতেই তো আপনার ছেলেরা... দেখো, এতগুলো বছর ধরে আমার যা কিছু স্থাপন অস্থাপন সম্পত্তি ছিল সেসব তো তুমি যত্ন সহকারে সামলে এসেছো। তাহলে আজকে কি ভাববে সেই কথা মাথায় রেখে নিয়ে শেষ মুহূর্তে এভাবে হাত তুলে দিতে চাইছো কেন? আরে বাবা, আপনার কাছ থেকে আমি একটা ভালো অঙ্কের পারিশ্রমিক পাই বলে তো আপনি বা আপনার বাড়িতে কেউ আমার মাথা কিনে রাখেননি। ওসব আমি জানি না। আমি যতদিন বেঁচে মরতে রয়েছি ততদিন তুমি সবটা দেখবে। হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে সমস্যাটা এক্ষুনি খুলে বলুন। বললাম তো, আমার পক্ষে এখন সব কথা টেলিফোনে খুলে বলা সম্ভব নয়। কে কখন কোথা দিয়ে কি শুনে ফেলবে বলা তো যায় না। আপনার উপর কি ওনারা কোনো রকম ভাবে অত্যাচার শুরু করেছেন? যদি তেমন হয় তাহলে আমি পুলিশের সঙ্গে কথা বলতে পারি। না না, এসবের মাঝে আবার পুলিশ কেন? কেন কোনো পুলিশ টুলিশ আমার বাড়িতে ঢুকবে না। কোনো পুলিশ টুলিশ আমার বাড়িতে ঢুকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে? আপনার গলাটাও দেখছি থেকে থেকে কেঁপে উঠছে। গলাটা অন্যরকম লাগছে, কারণ বর্তমানে আমি ভীষণ অসুস্থ। আমার মরার আগে তোমার সাথে দেখা না হলে আমার আত্মাও শান্তি পাবে না, বুঝেছ? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগামীকাল আপনি বাড়িতে থাকবেন তো? তুমি আসছো তাই তো? ওরা টের পেয়ে গেছে, শেষ রক্ষা হলো না। হ্যালো হ্যালো, কে কে এসেছে? আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন? বাবা মশাই, একটু ভিতরে এলাম। বলো বলো, কি বলবে? আপনি ভর সন্ধ্যাবেলায় এত উত্তেজিত স্বরে কার সাথে কথা বলছেন বলুন তো? ডাক্তার কিন্তু বারবার আপনাকে বারণ করেছেন, আর বলে গিয়েছেন যাতে সবসময়ের জন্য আপনাকে চোখে চোখে রাখা হয়। কেন? আমি কি নিজের বাড়িতে নিজের ঘরে বসে কারোর সাথে টেলিফোনে যোগাযোগটুকু রাখতে পারবো না? টেলিফোনটা এদিকে দিন। শোনো, তোমাদের অত্যাচারে এমনিতেই কয়েক মাস আগে পাড়ায় বেড়ানো বন্ধ করে দিয়েছে। এখন কি এই টেলিফোনটুকু আমার ঘর থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে? আমি কিন্তু সে কথা বলিনি। তাছাড়া যদি আপনার আমার সঙ্গে কোনো কথা থেকে থাকে তাহলে দয়া করে টেলিফোনটা কাটুন, তারপর কথা বলুন। আর যদি টেলিফোনটা বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে বলুন, আমি দাঁড়াচ্ছি। আগে ওখানে একটু কথা শেষ করুন, তারপর আমাদের মধ্যেকার যা যা কথা আছে আমরা বলতে পারি। ততক্ষণ আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি আপনার জন্য।
ভয় ভয় পাচ্ছ? ভাবছো ঘরের খবর বাইরে চলে যেতে পারে? ভয় নয়, কিন্তু এইভাবে ঘন্টার পর ঘন্টা যদি টেলিফোনটা ব্যবহার করেন তাহলে মাসের শেষে কারেন্টের বিল দেওয়ার সময় আপনার বড় ছেলের উপর অনেকটাই চাপ পড়ে। বাহ, এখন তো বাকি দুজনে বেশ ভালোই আয় করে। তাহলে সংসার খরচটা সমানে সমানে ভাগ করে নিলেই তো সমস্যা মিটে যায়। তাছাড়া আমি তো নিজের খাওয়া পড়ার ব্যবস্থা বাবদ এখন তোমাদের হাতে প্রতি মাসে বেশ কিছু টাকা তুলে দিই। এত বাবার পরেও সংসারের টান পড়ছে কোথা থেকে? দেখুন, আপনি গুরুজন মানুষ, তাই হিসাবপত্র নিয়ে আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাইছি না, কিন্তু দয়া করে বাইরের লোকের সামনে এমন কিছু করবেন না যাতে আপনার ছেলের মাথাটা নত হয়। হ্যালো, শুনলে শুনলে তো এই বাড়িতে আমার ঠিক কি অবস্থা? এবার অন্তত দয়া করে আমার কথাটা ফেলে দিও না। টেলিফোনটা এদিকে দিন। এই সরে যাও বৌমা। ছাড়ুন বলছি। তোমরা আমাকে জোর করলে আমি কিন্তু পুলিশকে সবটা জানাতে বাধ্য হব। তাই বুঝি? তাহলে এবার অন্য ব্যবস্থা করতে হচ্ছে। ল্যান্ডলাইনটা কাটতেই হবে এবার। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আপনি বলুন, আপনার ঘরে কে এসেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। তোমার এত বড় সাহস বড় বৌমা যে আমার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিলে। তুমি জানো তোমার শাশুড়ি মা পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো কর্মের সাপেক্ষে জবাবদিহি চাননি। যুগ বদলেছে, তাছাড়া উনি সবসময় সবকিছু মুখ বুঝে সহ্য করতেন, তাই হয়তো ঈশ্বর ওনাকে নিজের কাছে টেনে নিয়েছেন। কি বলতে চাইছ? আমি নিজের স্ত্রীর ওপর মানসিক অত্যাচার করে তাকে মেরে ফেলেছি? আচ্ছা, আমি শাশুড়ি মাকে কিছু বললেই আপনি এই কথাটা কেন বলেন বলুন তো? মানে আপনার মাথায় খালি এই কথাটা আসে কেন? তোমরা সবাই এক একটা ধূর্ত শিয়াল। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা বুড়ো মানুষকেও ছাড় দাও না। কি গো, একবার এদিকে এসো তো, একটু দেখে যাও তো। তোমার বাবা মশাই আবার পাগলামো শুরু করেছেন। আমার মনে হচ্ছে ওনার ওষুধটা ঠিক কাজ করছে না। এই জন্য বলেছিলাম আগে ডাক্তারটাই থাকুক। চলে যাও, চলে যাও। এই ঘরে কেউ আসবে না, নো ওয়ান। আর তোমার দেওয়া কোনো ওষুধও আমি খাবো না। ইয়েস, আই উইল নট, আই উইল নট। বেশ, আপনার বড় ছেলে দিয়ে তারপর খাবেন তো? একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমার সাথে তোমরা যা কিছু করেছো ঈশ্বর এই সব কিছুর হিসাব নেবেন। আর যেখানে অলৌকিক ঘটনা করতে পারে না সেখানে ডিটেকটিভ এসে এর রহস্যের মোড়ক উন্মোচন করবে। ডিটেকটিভ নিয়ে আবার কি হালি শুরু করলেন? যেদিন আমি থাকবো না সেদিন আমার ধাঁধাগুলো উল্টে পাল্টে দেখলেই সব বুঝতে পারবে। এটা দেখেছেন? না 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 না, আমি কোনো ইঞ্জেকশন নেবো না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছাড়ো। বাবা মশাই, চোখ খুলুন। বাবা মশাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জল 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 লাগবে। এ কি, সব তো খালি। আরে বিন্দু কি আজকাল ঘরে আসা বন্ধ করে দিয়েছে নাকি? বাবা মশাই, চোখ খুলুন। কি গো, শিগগিরই এদিকে এসো। বাবা মশাই পড়ে গেছে। মিনিট 10 মধ্যে হঠাৎ এত বাড়াবাড়ি হলো কি করে? ডাক্তারবাবু আমাকে অনেক কথা জিজ্ঞাসা করছিলেন। বোধহয় বিষয়টা থানা পুলিশ পর্যন্ত গড়াতে পারে। না না, এই সর্বনাশ করো না। তোমরা বিশ্বাস করো, আমি কিন্তু ওনাকে টেলা দিইনি। উনি নিজেই কেমন কাঁপতে কাঁপতে তুম করে পড়ে গিয়েছেন, আমি কিছু করিনি। অন্য কারো থাকার সময় এটা হলো না, অথচ তোমার বেলাতেই হলো বলে আশ্চর্য লাগছে। তোমার মায়ের মৃত্যুর সময় তো তোমার ওই ষষ্ঠ ইন্দ্রিয় এত বেশি জাগ্রত ছিল না। ভয়, ভাবনা, হতাশা, না পাওয়া, এই সবগুলো যখন একত্রে মিলিত হয় তখন সামনে থাকা প্রতিটা মানুষ যেন না চাইতেও একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। আর স্বামী, সন্তান, বাবা মা নামক সম্পর্কগুলো একেবারে আলগা হয়ে যেতে যেতে
নিজেদের অজান্তেই প্রতিস্পর্ধীর আকার ধারণ করে। বাবা মশাই যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন, এটা এটা আমরা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করিনি। উনি উনি শেষ সময় আমার হাতে একটু পায়েস খেতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তার বলে গিয়েছিলেন দুগ্ধজাত খাবারে ওনার হজমে সমস্যা হচ্ছে। তাই শত আবদার করলেও সেসব যেন না দেওয়া হয়। কিন্তু কে জানতো যে সেই আবদারটাই ওনার শেষ আবদার হবে। আচ্ছা, আপনারা দয়া করে একটু শান্ত হয়ে বসুন। এভাবে কান্নাকাটি করলে তো কোনো জটিলতার সুরাহা করা সম্ভব নয়। তাছাড়া এই সময়টা আবেগের বশে ভেসে না গিয়ে মাথা ঠান্ডা করে শেষ কয়েকদিন কার সঙ্গে কোন বিষয়ে কীরূপ কথাবার্তা হয়েছে, কারা কারা বাইরে থেকে এই বাড়িতে এসেছেন, সেই সব মনে করার চেষ্টা করুন। দাঁড়ান, আপনাদের কাছে এই সবটা খুব অদ্ভুত ঠেকছে কি, তাই তো? অ্যাম্বুলেন্স থেকে সোজা দুঃখের সবাই নিয়ে এলাম বলে খেই হারিয়ে ফেলছেন। বেশ, তাহলে চলুন আমার সাথে একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসবেন। দিনটা ছিল শনিবার। আমি আর অনুজয় যথারীতি অর্থ দিবসীয় অফিসের কাজকর্ম সমাপ্ত করে বিকেলের মধ্যে নিজেদের বাড়িতে ফিরে আসি, মানে ভাড়ার বাড়িতে। এরপর হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলাতে যেটুকু সময় অতিবাহিত হয়, ঠিক ততটুকু সময় পার হতেই কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? তুমি বসো, আমি দেখছি। হ্যাঁ, যাচ্ছি। উফ, আজকাল দেখছি মানুষজনের মধ্যে থেকে ধৈর্য শব্দটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসছি। নমস্কার, আমি কৌশল সরকার। বড় বিপদে পড়ে ধৈর্যটিবাবুর কাছে এই ঠিকানাটা সংগ্রহ করে এসেছি। ভদ্রলোককে দেখতে বেশ পরিপাটি গোছের, ত্বক খানিকটা শ্যামবর্ণ, মাথার চুলটা বাঁদিক ঘেঁষে আঁচড়েছেন, ডান চোখের পাশে একটা ছোট্ট তিল, আর ঠোঁটের ওপরে সরু করে ছাঁটা গোঁফ, কানের দুপাশে জুলফি, আর পরনের পোশাক পরিষ্কার কিন্তু ঢিলেঢালা। এক নজরে এইটুকুই পর্যবেক্ষণ করতে পেরেছি। যদি খুব একটা ভুল না হই, তবে এটা ডিটেকটিভ অনুজয় সান্যালের বাড়ি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, উনি কি বাড়িতে আছেন? মানে একটু ডেকে দেওয়া যাবে? আপনি ভিতরে এসে বসুন। ধন্যবাদ। ও আচ্ছা, আপনার নামটাই তো এখনো জানা হলো না। নমস্কার, আমি উজান রায়, ডিটেকটিভ অনুজয় সান্যালের অ্যাসিস্ট্যান্ট। এই তো, আচ্ছা নমস্কার। আমি আসলে হ্যাঁ, আর বলতে হবে না, পরিচয়টা শুনতে পেয়েছি। ওখানে বসুন। আমি হাবড়া থেকে আসছি। নকশিকাঁথা থিয়েটার হলের একেবারে পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই পথ ধরে খানিকটা এগোলেই 8 নম্বর বাড়িটা আমাদের। বেশ, আপনি কি একটু জল খাবেন? আপনার গলাটা মনে হয় শুকিয়ে আসছে। ভদ্রলোক ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি তার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিই। আচ্ছা, এবার বলুন তো, হঠাৎ আমার খোঁজ করতে হলো কেন? আসলে আমাদের বাড়ি থেকে সোনায় খোদিত একটা হুইল চুরি গিয়েছে। স্বর্ণের দলিল? সোনার দলিল? এও কি করে সম্ভব? আগে হ্যাঁ, আমার বাবা মশাই শ্রী কমলেন্দু সরকার খুব খেয়ালি মানুষ ছিলেন। কাব্যচর্চা, গান, নাটক, বিভিন্ন হস্তশিল্পের প্রতিও তার বিশেষ ঝোঁক ছিল। সেখান থেকেই উনি জীবৎকালে সোনা গলিয়ে তার দ্বারা বাড়ির দলিলটাকে সাজিয়ে তোলেন। তবে উনি ঠিক 3 দিন পূর্বে গত হবার পরেই নিজেদের মনের অবস্থা সামলে পরবর্তীতে যখন আমরা সেই দলিল খুঁজতে শুরু করি, তখন দেখা যায় যে জিনিসটা আর তার নিজের জায়গায় নেই। এমনকি আমার মায়ের অবশিষ্ট যা কিছু গয়না ছিল তার বাক্সও ঘর থেকে উধাও হয়ে গিয়েছে। অথচ এমনটা কিন্তু হবার কথা ছিল না। ওনার মৃত্যুর পূর্বে উনি জীবৎকালে যেটুকু সম্পত্তি করে যেতে পেরেছেন তার সবটাই আমাদের 3 ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে রেখেছিলেন। ফলত ওটা কারো কাছে আটকা থাকলে এখন তো তার পরিমাণে হেরফের করা সম্ভব নয়। অবশ্য যদি কেউ সেটা নকল করতে না চায়। তবে আপনি কি করে নিশ্চিত হলেন যে ওই দলিলে প্রত্যেকের সমান ভাগ রয়েছে? বাবা মশাই দলিল লেখানোর পূর্বে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করেছিলেন। ওনার কাছে আমরা প্রত্যেকেই সমান, তাই
কাউকে ঠকানোর কোনো প্রশ্নই আসছে না। তাহলে ভালো করে খুঁজে দেখুন, জিনিসটা হয়তো ঘরেই পাবেন। না না, সেটাও আর সম্ভব নয়। গোটা বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ওটার খোঁজ চালাইনি। অর্থাৎ আপনার বক্তব্য জিনিসটা চুরি গিয়েছে? হ্যাঁ, তাও আবার ইচ্ছাকৃতভাবে। কারণ বাইরে থেকে কেউ চুরি করতে এলে ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত মূল্যবান সামগ্রী দেখে দলিলের পাশাপাশি সেগুলোও তো হস্তগত করার চেষ্টা করতো, তাই না? কিন্তু চোর খুব আপন কেউ বলেই হয়তো সেসব চেনা জিনিসপত্রের ওপর নজর দেয়নি, একেবারে আসল জায়গায় হাত দিয়েছে। তাছাড়া বাইরের লোক এলে ঘরের কোথায় কি আছে সেগুলো খুঁজে বার করতেও বেশ কিছুটা সময় লাগার কথা। সেই সাথে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ওলট পালট থাকতো, কিন্তু আমাদের চোখে এমন অসামঞ্জস্যপূর্ণ কিছুই ধরা পড়েনি। আপনার সন্দেহের তালিকায় সবচেয়ে উপরে কারা আছেন? এইভাবে আন্দাজ করে কিছু বলা খুব মুশকিল। আসলে আমাদের 3 ভাইয়ের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো বনিবনা রয়েছে। এমনকি এই কাজে বাইরে কারো সাহায্য নেওয়া উচিত হবে কিনা সেই বিষয়েও আমি ওদের মতামতই গ্রহণ করেছি। তাহলে তো ভয় পাচ্ছেন কেন? আপনি কারো নাম নিলেই যে সত্যিটা যাচাই না করে তাকে গারদে পোড়া হবে এমনটা তো নয়। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে চোর ঘরের লোক না বাইরের কেউ সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য নিজের যুক্তি, বুদ্ধি ও অনুমানের উপরেই সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। ঠিক তাই। এবার এই ক্ষেত্রে একটু চেষ্টা করে দেখুন, প্রয়োজন পড়লে আমরা আপনার সহায়তা করব। না, আসলে তেমন কিছু আমার মাথায় আসছে না। আপনার বাবা মশাইকে দেখাশোনার ভার কার উপর ন্যস্ত ছিল? না না, 3 ঘর একসাথেই থাকি। এখনো পর্যন্ত ভারী আলাদা হওয়া তো দূরের কথা, সেই প্রসঙ্গটাও ওঠেনি। তাই যে কোনো একজনের উপর বিশেষ কোনো ভার অর্পণ করা হয়নি। যার যখন যেটা মনে ধরতো সে তখন সেই কাজটা সেরে রাখত। আপনার বাবা মশাইয়ের কোনো ভাই বোন নেই? না মানে মায়ের পেটের না হলেও রক্তের সম্পর্কের খাতিরে যদি কেউ থেকে থাকেন? দাদুর 2 ছেলে মেয়ে ছিল, তবে একজন আজ থেকে বহু বছর আগে অপঘাতে মারা যান। তাও ঠিক কত বছর আগে সেটা বলতে পারবেন? আমার বড় দাদা তখন 3-এর দোরগোড়ায়, আর আমি সবেমাত্র জন্মেছি। হিসেব করে বলতে গেলে জ্যাঠামশাই পরপারে যাবার দিন কয়েকের ব্যবধানেই আমার জন্ম। বেশ, তো অপঘাতের কারণটা কি? আসলে ওনারা সপরিবারে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন, আর তখনই বাঁক নেওয়া রাস্তায় ধস নেমে পথ দুর্ঘটনায় ওনারা প্রাণ হারান। দুঃখিত। না না, ঠিক আছে। আচ্ছা, আপনারা 3 ভাই কে কি করেন? ছোট ভাই অন্যের মুদির দোকানে কাজ করে। আমি অত কষ্টে নিজের নামে একখানা কাপড়ের দোকান দাঁড় করিয়েছি। এই তো তাও বছর 3 হতে চলল। আর বড়দা বাবার ব্যবসাটাই দেখাশোনা করেন। কিসের ব্যবসা? ব্যথা পেলে ব্যান্ডেজ কাপড় বাঁধার জন্য যে ক্লিপের প্রয়োজন হয় না, সেগুলো কাটেন। বাড়ি থেকে একটু দূরে একটা ছোট্ট ঘরে 2টো মেশিন বসানো আছে। একটায় বড়দা বসেন আর অপরটাকে তিনি ভাড়া খাটান। আচ্ছা, নিজেদের বাড়িতে কর্মের যোগান থাকতে আপনার ছোট ভাই হঠাৎ বাইরে কাজ করেন কেন? বাবা মশাই ওকে অনেক আগেই ব্যবসায় বসতে বলেছিলেন, তবে তখন কিছুতেই ধৈর্য রেখে কাজটা শিখতে পারেনি। তারপর বাধ্য হয়ে আমাদের অপর একজন কর্মচারীরও খোঁজ করতে হয়। এদিকে কয়েক বছর পর সংযম বিবাহ করলে ওর নিজের পরিবারের খরচা চালাবার জন্যই বড়দার কাছে কিছু জোগাড় করার কথা উঠছিল। কিন্তু ততদিনে সেই কর্মচারী আমার বাবা মশাইয়ের যথেষ্ট বিশ্বস্ত হয়ে ওঠায় ওনাকে ছাঁটাই করা সম্ভব হয়নি। আপনার বড়দার নাম? সম্ভ্রম সরকার। বাহ, দারুণ ছন্দে বাঁধা তো। প্রথমে আসে সম্ভ্রম, তারপর কৌশল, শেষে সংযম। যেন পুত্রদের নামের মধ্য দিয়ে নিজের জীবনের অব্যক্ত কাহিনী লিখে রেখে গিয়েছেন। আপনারাও দেখছি আমার বাবা মশাইয়ের মতো কাব্যিক মানুষ। আমরা আবার এইসবে তেমন কিছু বুঝি না। আচ্ছা, আপনার বাবা মশাই মারা যাওয়ার সময় আপনাদের সঙ্গে ঠিক কী কথা বলেছিলেন? 3 ছেলে ও ছেলের বউদের সাথে আলাদা করে কথা হয়েছিল। কথাটা শুনে অনুজয় একটু বাঁকা হাসি দিয়ে আমার দিকে তাকায়। আর আপনাদের প্রত্যেকের ধারণা নিজেদের সঙ্গে যেটুকু আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করেই মূলধন খুঁজে পাবেন। ফলত বাকি 2 ঘরে কি কথা হয়েছে তার খোঁজ করার চেষ্টা করেননি। খানিকটা তাই। বেশ, আপনি এই কাগজে আপনার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বারটা লিখে দিন। আগামীকাল সকাল 8টা নাগাদ আমরা দুজনে ওখানে হাজির হব। অনুজয়ের কথা মতো ভদ্রলোক খসখস করে সবটা লেখার পর নমস্কার জানিয়ে প্রস্থান করেন। আমিও দরজা বন্ধ করে এসে রহস্যের গন্ধ পেয়ে এবার অনুজয়ের সামনে বসলাম আর ওকে জিজ্ঞেস করলাম, এই অনুজয়, কোনো সূত্র বা সন্দেহ মাথায় এলো? বুড়ো কর্তা জীবনের প্রথম পরিচ্ছেদে সমাজে নিজের পরিচিতি গড়ে তোলার জন্য সম্ভ্রম নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তায় ছিলেন।
তারপর সেটা যেন তেন প্রকারে হস্তগত হতেই ছুটলেন কৌশল করে আরেকটু উন্নতি সাধনের পথে। এবার সেটা কাছে বেঁধে কোথাও একটা ধাক্কা খেলেন। তাই বোধ হলো জীবনের শেষ বেলায় উপস্থিত হয়ে একটু সংযমী হওয়া প্রয়োজন। এই তো লেখাটা দেখো। কৌশলবাবু যে নিজেও বর্তমানে খুব দুশ্চিন্তায় রয়েছেন তা ওনার লেখা লাইনচ্যুত এলোমেলো শব্দগুলো দেখলেই বেশ বোঝা যায়। মনের মধ্যে কিছুটা ভয়ও কাজ করছে, তাই নিজের পরিচয় লেখার সময় হাত কাঁপতে শুরু করেছিল। আমার কিন্তু অন্য চিন্তা হচ্ছে, বুঝলে? বলে গেল। দেখো, কৌশলবাবু তখন বললেন না ওনাদের পরিবারের একজন ঘুরতে গিয়ে মারা গিয়েছিলেন। আচ্ছা, এমনও তো হতে পারে উনি মারা যাননি, তবে হারিয়ে যাবার পর নিজে থেকে সকলের সামনে ধরা দেওয়ার ইচ্ছেটা ওনার চলে গিয়েছে। ভাবনাটা ভালো, তবে বাস্তবের চেয়ে সিনেমায় ঘটলেই বেশি মানাবে। উপহাস করছো তো? করো করো। যেদিন এই উজান রায় সত্যি সত্যি একখানা তদন্তের সমাধান খুঁজে বার করবে, সেদিন সকলের তাক লেগে যাবে, এই বলে রাখলাম। দেখো, অসম্ভব বলে কিছুই হয় না, তবে তোমার আন্দাজে ভর করতে হলে বর্তমানে ওই বাড়ির কারো সঙ্গে সেই অতিথির খুব ঘনিষ্ঠ সংযোগ থাকার কথা। অনুজয়ের যুক্তিকে সঙ্গ দেবার জন্য আমি আমার দিক থেকে আরেকটা যোগসূত্র জুড়তে যাব। ঠিক এমন সময় অনুজয় বলে ওঠে, যাকে এসব নিয়ে আগামীকাল ভাবা যাবে। কোন আপাতত 1 কাপ কড়া করে চা হয়ে যাক, তাহলে মাথাটা আরেকটু খুলতো। বেশ, দাবার খুঁটিগুলো সাজাও, আমি আসছি। রবিবার ছুটির দিন বলে যেই একটু আরাম করার পরিকল্পনা শুরু করি, অমনি কোথা থেকে যেন নতুন রহস্য আমাদের ঘ্রাণ অনুসন্ধান করে এই ঠিকানায় এসে হাজির হয়। অগত্যা পরের দিন সকাল হতেই বেরিয়ে পড়ি আসল গন্তব্যের পথে। এরা 6 নম্বর, আর একটু এগোতে হবে। এই অনুজয়, একটু 8 চোখে ডান দিকের উপরটায় তাকাও তো। ওটা আগেই দেখে রেখেছি, তাই বাড়ি খোঁজার নাটকটা করতে হচ্ছে। বাকিটা তোমায় পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে। এরপর দ্রুত পদক্ষেপে 8 নম্বর বাড়ির সামনে দাঁড়াতেই তার মহাকলেবর রূপ দেখে খুব সহজেই অনুমেয় হয় বর্তমানের ছেলেদের কাজকর্ম তেমন লাভজনক না হলেও তাদের পিতা যা রেখে গিয়েছেন তাতে ভবিষ্যতেও কারো অন্যের অভাব হবে না। হ্যাঁ, যাই। কৌশলবাবু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, ভিতরে আসেন। মেজ দাদাবাবু আপনাদের কথা আগেই বলে রেখেছিলেন। হ্যাঁ, এই সামনেটা একটু বসেন, আমি ততক্ষণে বরং সবাইকে একটু খবর দিই। বৌরানীমা, ও বৌরানীমা, এই দাদাদের নিচে আসতে বলেন। এরপর কিছু সময়ের ব্যবধানে নিচ তলায় ওই পরিবারের সকলে এসে হাজির হলে অনুজয় বলতে শুরু করে, আপনাদের নিচে নামতে এত সময় লাগলো কেন? ওপর থেকে তো আমাদের আগমনটা দেখেই নিয়েছিলেন, তাহলে আগেভাগেই প্রস্তুত হয়ে থাকতে পারতেন। অনুজয় খানিকটা এগিয়ে গিয়ে হলদে শাড়ি পরিহিতা একজন বেঁটে খাটো রমণীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার নাম? না না, আমি কিছু জানি না। আমার আসলে ঘরে তেমন কোনো কাজ ছিল না বলে আমি জানালার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনারাই যে আমাদের বাড়িতে আসবেন আমি তো সেটা বুঝতে পারিনি। বেশ, তবে নামটা? ও আমার স্ত্রী ছন্দা। ওনাকে বোঝান এখনই এত ভয় পাবার কিচ্ছু হয়নি। জিজ্ঞাসাবাদ পর্বের সময় যেন ভয়টা কাটিয়ে আসেন। আমার পরিবারকে আবার এসবের মধ্যে টানাটানি করা কেন? বারে, আপনি আমাদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন বলে কি সন্দেহ তালিকার বহির্ভূত? দেখুন কৌশলবাবু, খারাপভাবে নেবেন না, কিন্তু হতে হতে পারে দলিলটা আপনি নিজের কাছে কিংবা আপনার স্ত্রীর কাছে রেখে একটা মিথ্যে নাটক রচনা করে চলেছেন। না না না, ও সেরকম মানুষ নয়। কি গো, এ তুমি কাদের ধরে আনলে? এটা যে উল্টে আমাদেরকেই অপমান করছে। আরে দেখুন ছন্দা দেবী, আপনাদের অপমান করা আমাদের উদ্দেশ্য নয়। গোয়েন্দা হিসেবে সত্যিটা জানতে হলে কোনো সম্ভাবনাই বাদ দেওয়া যায় না। সেই জন্যই অনুজয় চায় সকলকে জিজ্ঞাসাবাদ করতে, যাতে প্রকৃত দোষীকে খুঁজে বার করার দিকে অনেকটা অগ্রসর হওয়া যায়। এছাড়া আর কিছুই নয়। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসাবাদ বা খানা তল্লাশি যা কিছু করার সেসব একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। পরের দোকানে কাজ করি তো, সকাল 9টার মধ্যে পৌঁছতে না পারলে অনেক কৈফিয়ত দিতে হবে। তার উপর রবিবার একটু তাড়াতাড়ি যেতে হয়। বেশ, তাহলে আপনি প্রথমে আসুন। কৌশলবাবু আপাতত একটা ফাঁকা ঘরের ব্যবস্থা করে দিন, আর জিজ্ঞাসাবাদ পর্ব চলাকালীন সেই সময় সেই ঘরের আশেপাশে কারো থাকার প্রয়োজন নেই। একজনের হয়ে গেলে সেই অপরজনকে ডেকে আনবেন। এদিকে আসুন, আপনাদের বসবার জন্য কোণার ঘরটা গতকাল পরিষ্কার করে রেখেছি। আমরা দুজন কৌশলবাবুকে অনুসরণ করে সেই ঘরে প্রবেশ করতেই দেখি চারদিকে ধুলো ময়লার পুরু আস্তরণ, দেওয়ালে কয়েকটি ফ্রেম করা তৈলচিত্র, হাতে গোনা বেশ কিছু কাঠের আসবাব, আর তাদের উপরে ফ্যাকাশে হয়ে আসা কয়েকটি মাটির পুতুল।
আলনায় 2-4টি পুরনো শাড়ি আর তার পাশে জলের খরা। সম্ভবত এইটা এই বাড়ির পরিচারিকার থাকার জায়গা। কিছু মনে করবেন না, আসলে বাবা মশাই বেঁচে থাকতে এই বাড়িতে কখনো পুলিশ বা ডিটেকটিভ ঢোকাতে চাননি, তাই ওনারা অবর্তমানে সেই শিকল ভেঙে আপনাদের নিজের ঘরে বসানোর সাহস আমি করে উঠতে পারিনি। সবেমাত্র 5 দিন চলছে, এত তাড়াতাড়ি তো আত্মা সমস্ত মায়া ত্যাগ করতে পারে না, তাই এটুকু মানিয়ে নিলে আমরা বাধিত হই। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন, আর আপনি ওখানে বসুন। নমস্কার, আমি সংযম সরকার, এই বাড়ির ছোট ছেলে। আপনি প্রতিদিন কাজ ছেড়ে কটা নাগাদ বাড়ি ফেরেন? রাত 8টা বেজে যায়, আর বৃহস্পতিবার ছুটি থাকে। আপনার মেজো দাদার মুখে শুনলাম আপনার নাকি তেমন আয় নেই, তা এই বিষয়ে আপনার 2 দাদা আপনাকে কোনো সাহায্য করেন না? মিথ্যে বলবো না, যখন যতটুকু সম্ভব দেয়, কিন্তু একান্তই না হলে তখন ফিরে আসতে হয়। তাছাড়া বর্দার মেয়ের তো বয়স হয়েছে, এই 2 বছরের মাথায় হয়তো বিয়ের কথা পাকাপাকি হতে পারে, তাই দাদার পক্ষে এখন অন্যের ওপর বাড়তি খরচ করার উপায় নেই। বাহ, পাত্র দেখা আছে? না, একজনের সাথে কথা হয়েছিল, তবে তাদের অনেক বেশি দাবি দেওয়া। এখনই যদি পুরো জিনিসপত্র না পায় তবে নাকি বিয়ের কথাই এগোবে না। সেই ভয়েই বর্দা পিছিয়ে এলেন। ওটি বাদই ধরে রাখুন। ঘটক যদিও আর একটা পরিবারের খোঁজ এনেছে, তবে তারা আবার আমাদের চেয়েও যাতে খাটো। এবার বাকিটা বর্দা যা ভালো বুঝবেন তাই করবেন। বেশ, আচ্ছা, আপনার সঙ্গে আপনার বাবা মশাইয়ের সম্পর্ক কেমন ছিল? বাবা মশাই আগাগোড়াই বর্দাকে একটু বেশি স্নেহ করতেন, এবং তার যথেষ্ট কারণও আছে। বাবা মশাইয়ের ওষুধ, আমাদের 2 ভাইয়ের খাওয়া পড়া, পড়াশোনা, মায়ের সমস্ত আবদার পূরণ, এই সবটাই বর্দা নিজে থেকে যোগান দিতেন। তাই বাবা মশাই বুঝতে পেরেছিলেন যে ওনার অবর্তমানে বর্দা এই পরিবারটা দেখে রাখতে পারবে। অন্যদিকে আমি ছিলাম একেবারে কুলাঙ্গার, উঠতে বসতে বাবার খোঁটা শুনতে হতো। এখনো কাজ করে বাকিদের সমান অর্থ দিতে অক্ষম। অর্থাৎ আপনার বাবা মশাইয়ের দ্বিমুখী আচরণে আপনার কোনো ক্ষোভ নেই, তাই তো? একেবারেই তাই। তাহলে এবার শেষ দিন ঠিক কি কি হয়েছিল সেসব বলে ফেলুন তো। 2 দাদা বৌদিদেরকে নিয়ে সমস্ত আলোচনা সমাপ্ত করার পর বাবা মশাইয়ের ঘরে আমার ডাক পড়ে। ভিতরে এসো। মেজদা বলল তুমি নাকি কি সব বলবে। তা গলাটা এমন শোনাচ্ছে কেন? নিজের প্রিয় 2 ছেলেকে আগে থেকেই সবকিছু বুঝিয়ে রেখেছো তো। দেখো, ভুল করেও যেন আমার ভাগে কিচ্ছু না আসে। হ্যাঁ, ঈশ্বর, অভাগা বাবা মৃত্যুসজ্জায় শুয়ে শেষ ডাকের অপেক্ষা করছে, আর তার ছেলেরা শকুনের মতো চেয়ে রয়েছে ওই 1 ফালি কাগজের দিকে। ওই 1 ফালি কাগজের যে কি গুরুত্ব সেটা তুমি নিজেও ভালো করে জানো। জানি বলেই শেষবারের মতো তোমাদের বুদ্ধির পরীক্ষা করতে চাইছি। সারাটা জীবন এই হেয়ালি করে আমাদেরকে জ্বালিয়ে গেলে। হ্যাঁ, অন্তত পক্ষে সম্পত্তির বিষয়ে এগুলো থেকে নিস্তার দাও। তা কি করে সম্ভব? তোমার বাবা মশাই সারা জীবন সৎ পথে থেকে মুখে রক্ত তুলে এই বাড়ির এক একটা ইট দাঁড় করিয়েছে, আর তার ভাগিদার হবার জন্য তোমাদের মধ্যে থেকে যে কে বেশি যোগ্য সেটার প্রমাণ দিতে হবে না? বেশ, বলো কি করতে হবে। এই কাগজটা ধরো, এতে একটা সূত্র লেখা আছে। এখন খুলবে না। আমি যখন থাকবো না সেই সময় এই কাগজ তোমায় নতুন পথ দেখাবে। তবে লোভের বশে যদি এই নির্দেশ অমান্য করো, তবে লেখাগুলো মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাবে না। কপাল চাপড়ালেও তখন তোমার হয়ে কেউ সেটা পড়ে দেবে না। বুঝেছ? ক্লিয়ার? আর তখন যদি এর থেকে কিছুই বুঝতে না পারি, তাহলে মনে করবে তোমার বাবা মশাই আগে ভাগে বুঝতে পেরেছিলেন যে তুমি এই সম্পত্তি আঁকলে রাখার জন্য যোগ্য নাও। আমি এসব কিছু মানি না, কিচ্ছু মানি না, সব ছেড়ে ফেলবো। ওই দলিলটা হাতে পেলেও ওতে আমি আগুন ধরিয়ে দেবো। আমি সব বুঝে গেছি, ওতে আমার নামটাই নেই। কি কি তাই তো? বলো, চুপ করে আছো কেন? বলো, আমার প্রশ্নের উত্তর দাও। শান্ত হও, এসব কথা বললে বাবা মশাই আঘাত পাবেন। বলে লাভ নেই মা, বলে লাভ নেই। ওকে যে তোমার শাশুড়ি মা কি করে পেটে ধরলেন সেটা ভেবে আমি এখনো আশ্চর্য হই।
আমাদের বংশের ধারায় তো এই রক্ত নেই। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। এই চিরকুটের সমস্ত উত্তর লেখা আছে। এর বেশি বিস্তারিত করে আমি এখন কিছুই বলতে পারবো না। নো, নাথিং। তবে আমিও আজ বলে রাখছি, আমাকে যদি সম্পত্তি থেকে সরিয়ে দেবার চেষ্টা করা হয় তবে এই বাড়িতে রক্ত গঙ্গা বইবে। ছি ছি, চুপ করো। ওকে এখান থেকে যত শীঘ্র সম্ভব নিয়ে যাও ছোট বৌমা। ওকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এত তাড়াতাড়ি সব কথা হয়ে গেল? হ্যাঁ, আমি তো এখনো কিছুই বুঝে উঠতে পারলাম না। তাছাড়া দুই দাদার বেলায় তো বেশ ঘন্টাখানেক ধরে আলোচনা চলছিল। বাহ, সময়ের মাপ শিখেছ দেখে ভালো লাগলো। একটা কথা বলি শোনো, ভবিষ্যতে তোমার জীবনে যতই অভাব অনটন আসুক, দয়া করে তার জন্য এই বাড়ির কোনো অংশ বন্ধকে দিও না, আর এখানকার কোনো জিনিসপত্র বিক্রয় করো না। হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম সব কিছু অক্ষরে অক্ষরে পালন করব। ছোট বৌমাকে তার যথাযথ মান মর্যাদা দিও। দেব দেব, সব দেব। যদি এই বাড়িতে আমার ভিত পোক্ত হয় তবে সব মেনে চলবো। তোমার বড় বৌদি এই বাড়ির কর্ত্রী। এবার থেকে 5 তারিখের মধ্যে ওর হাতে মাসের খরচটা তুলে দেবার চেষ্টা করো। তোমার বসটা একা আর কত সামলাবেন, বুঝেছ? স্টেট ক্লিয়ার? বাবা, যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু তোমার নিজের সন্তান। আমি হাত জোর করে অনুরোধ করছি, জেদের বসে আমার মাথার উপর থেকে ছাউনিটা কেড়ে নিও না। তুমিও তার মানে ভয় পাও? হ্যাঁ পাই। তোমার এই মেকি হাসির পেছনে লুকিয়ে থাকা প্রতিশোধ পরায়ণ মানুষটাকে আমি সত্যিই ভয় পাই। মনে আছে একবার তোমার জন্য আমাকে সকলের কাছে মাথা নত করতে হয়েছিল? ও বাবা, ওই কথা আর মনে রেখো না, আমাকে ক্ষমা করে দাও। সেই সময় আমার হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল, কিন্তু কিন্তু আমি তো কখনো সেই ভুলের পুনরাবৃত্তি করিনি। করলে অনেক পূর্বেই। যাক, সেসব কথা পরে হবে খান। আমি তোমার মান রাখবো বাবা, আমাকে আরেকটি বার সুযোগ দাও। দিয়েছি তো, ওটা পড়লেই সব বুঝতে পারবে। ছোট বৌমা, এবার তোমরা এসো, আর আজ রাতেই আমার জন্য একটু পায়েস করতে পারবে? আগে ডাক্তার আপনাকে এত মিষ্টি দিতে বারণ করেছেন বাবা। একদিন গেলে খুব একটা ক্ষতি হবে না। আপনার হজমটা ঠিকঠাক হলে তখন না হয় দেব। কি জানি ভগবান ততদিন পর্যন্ত সময় লিখে রেখেছেন কিনা। সংযমবাবু সমস্ত ঘটনা বর্ণনা করতে করতে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাই অনুজয় ওকে যতটা সম্ভব সান্ত্বনা দিয়ে আবার নিজের কাজে ফেরে। আচ্ছা, সেই কাগজটা এখন আপনার সঙ্গে রয়েছে? হ্যাঁ, সম্পত্তির কথা উঠলে যে ওটা আপনারা দেখতে চাইবেন সেটা ভেবেই আমি চিরকুটটা বার করে রেখেছি। সংযমবাবু জামার পকেট হাতড়ে একটা দুমড়ানো মুচড়ানো চিরকুট বের করে অনুজয়ের হাতে দিতেই অনুজয় আমাদের সামনে সেটা পড়তে শুরু করে। 3টে লাঠি একটি হাতে, আগুন লাগে সবার মাঝে। প্রথম লাঠি তরতরিয়ে জলের খোঁজে বেরিয়ে আসে, পরের লাঠি সুযোগ বুঝে আঘাত করে মাটির ঘরে। ছোট্ট লাঠি সেই না দেখে পেছন থেকে মুচকি হাসে। না, আর কিছুই মেলেনি। অনুজয় কাগজটা উল্টে পাল্টে দেখেও এর থেকে কতটুকু ভাগ পাওয়া যেতে পারে সেটা আন্দাজ করতে অক্ষম। কিছু বুঝলেন না? পড়ে তো মনে হচ্ছে সাধারণ একটা ছড়া, ভেতরে একটা অর্থ আছে ঠিকই, তবে এর সঙ্গে সম্পত্তির কি সম্পর্ক? জানি না বাকিদের কাছে কি লেখা আছে, হয়তো সেখান থেকে কোনো সাহায্য পেতে পারেন। এমন চিরকুট কি প্রত্যেককেই দেওয়া হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন আপনার বাবা মশাই নাকি আপনার জন্য একবার জনসমক্ষে অপমানিত হয়েছিলেন, এর কারণ কি? ওটা অন্য প্রসঙ্গ, এর সাথে তার কোনো যোগসূত্র নেই। না থাকলেও জানাটা আমাদের প্রয়োজন।
সংযমবাবু বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করেন। আমি যেখানে কাজ করি সেখান থেকে একবার লোভের বশে কিছু টাকা সরিয়ে এনেছিলাম। তবে দোকানের অন্য এক কর্মচারী সেটা দেখে ফেলে মালিককে খবর দেয়। এই নিয়ে মালিক বাড়িতে এসে বড় ঝুট ঝামেলা করেছিলেন আর কি। কথাটা পুলিশের কাছে তোলা হবে বলে ঠিক করা হয়েছিল। তবে বাবা মশাইয়ের অনুরোধে বাজারে কতগুলো লোকের মাঝে বড়দাকে দাঁড় করিয়ে কথা শুনিয়েই সেইবার সব কিছু মিটিয়ে নেওয়া হয় আর কি। এছাড়া আমার বাবা মশাই তখন বিকেল হলেই পাড়াতে ওনার সমবয়সীদের সাথে গল্প করতে বেরোতেন। কিন্তু আমি এই অপরাধ করার পর বাবা মশাই নিজেই লোকলজ্জার ভয়ে আজীবনের মতো গৃহবন্দী হয়ে যান। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। আর এই অর্থ সম্বন্ধে কিছু অবগত হলে দয়া করে জানাবেন। অবশ্যই, এবার আপনার বড়দাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, উঠলাম। সংযমবাবু ঘর থেকে প্রস্থান করতেই কাগজটা আমিও একবার পড়ে দেখি। না, কোনো নকশা এঁকে অথবা দাড়ি কমা দিয়েও তো কিছু বোঝানো নেই। চিরকুটের সবুজ কালিতে লেখাটা বেশ তাৎপর্যপূর্ণ। ভেতরে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই, এখানে বসুন। বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? তা আপনার কয়টি সন্তান? দুটি। বড় মেয়ের নাম বিদিশা আর ছোট জনের নাম সুন্দর। দুজনের মধ্যে কি আপনার বেশি বাধ্য? মেয়ে। ছেলে এখনো পর্যন্ত বাস্তব বুদ্ধিতে পারদর্শী নয়। শুনলাম এই বাড়িতে নাকি মাঝখানে ঘটকের আনাগোনা হয়েছিল, তা সেই সময় কিছু বেহাত হয়নি তো? না না না, তা কি করে সম্ভব? তখনও তো বাবা মশাই জীবিত ছিলেন। কোনো সন্দেহ হলে উনি নিজেই আমাদের সেটা জানাতেন। আপনার বাবা মশাই ঠিক কিভাবে মারা গিয়েছিলেন? খুব স্বাভাবিক মৃত্যু। অনেক দিন ধরেই মধুমেহ রোগে ভুগছিলেন। তারপর খাবারে খানিক অনিয়ম করায় একদিন বাড়িতে ডাক্তার আসে। উনি চিকিৎসা করে যাওয়ার পর হপ্তাখানেক দিব্যি চলছিল। তারপর একদিন বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ করেই মেঝেতে পড়ে যান। আমার স্ত্রী তো সেই দেখে ভয়েতে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে সবাইকে ডেকে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে বাবা মশাইকে হাসপাতালে ভর্তি করলেন। সাথে গিয়েছিল আমার মেজ ভাই। বাবা মশাই যদিও সেই যাত্রায় এক রাতের মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন, কিন্তু পরে যে কি ঘটল জানা নেই। রাতে খেয়ে দিয়ে ঘুমোলেন, আর তারপর সকাল হতে যখন মেজ বউ ওনাকে ডাকতে গেল, তখন দেখে শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে, কোনো সাড় নেই। এরপর জল ছেটালেও কোনো কাজ না হওয়ায় নাড়ি টিপে দেখি সব শেষ। আপনার সঙ্গে উনি শেষ সময় ঠিক কি কথা বলেছিলেন? আমি যেহেতু বড়, তাই প্রথমে স্ত্রীকে নিয়ে আমি ওই ঘরে প্রবেশ করি। এরপর বাবা মশাই বসতে বলে নিজেই বলতে শুরু করেন। তোমাকে আজ বেশি কিছু বলার নেই। বয়সের পূর্বেই তুমি অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছিলে, তাই এই সংসার নিয়ে আমার যাবতীয় আশা আকাঙ্ক্ষা জানাবার পূর্বেই তুমি নিজের অনুমান সবটা যথাযথ রূপে পালন করছো। কিন্তু এটাও তো ভুললে চলবে না, তোমার নিজেরও একটা পরিবার রয়েছে। দিদি ভাইয়ের এখন বাড়ন্ত বয়স, তাতে দুই ভাইয়ের দিকে নজর না দিয়ে ওর জন্য কিছু করে রাখা প্রয়োজন। তোমার মায়ের যা কিছু সম্পত্তি ছিল তার গুরুভাগটাই আমি 3 বউয়ের মধ্যে ভাগ করে দিয়েছি। আর যা কিছু অবশিষ্ট রয়েছে তার মধ্যে থেকে কিছুটা দিদি ভাই, 2 দাদু ভাইয়ের ভবিষ্যৎ জীবন সঙ্গিনী ও ছোট ছেলের ঘরে যে বা যারা আসবে তাদের জন্য রেখে যাব। আর দোকানের কাজে কখনো জিতুকে বঞ্চিত করো না, ও একেবারে খাঁটি হীরা। আপনি যেভাবে বলবেন ঠিক তেমনটাই হবে। বড় বৌমা, আমি জানি তোমার আমার উপরে একটা রাগ রয়েছে,
কিন্তু তোমার একা সুবিধার কথা চিন্তা করে আমি আমার বাকি দুই ছেলেকে তো ফেলতে পারবো না। তাই বড় খোকা যেমন বাড়ির কর্তা রূপে গুরুভাগের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, ভবিষ্যতেও ঠিক তেমনটাই থাকবে। জানি আমার কথা এই বাড়িতে কখনোই কিছু হয়নি। আজকের দিনে এইসব কথা নাই বা বললে। বলতে দাও, মনের মাঝে যা আছে সব উকড়ে দেওয়াই মঙ্গল। আমাদের ভাগে যদি অন্তত 3টে ঘর দেন তবে সুবিধা হয়। বিয়ের পর জামাই কখনো এসে থাকলে তাকে তো আর মাটিতে শোয়াতে পারবো না। আর কিছু? মা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন ওনার সাধের সীতাহারটা যেন আমার মেয়েকে দেওয়া হয়। কিন্তু ওটা তো আমি নাত বইয়ের জন্য তুলে রেখেছিলাম। ঠিক আছে, তাও হবে। যতই হোক সুন্দর আপনার জ্যেষ্ঠ পুত্রের ছোট সন্তান। না না, তোমার ছেলের জন্য নয়, মেজজনের ঘরের কথা মাথায় রেখে। ও, সেটাও বেহাত হয়ে গিয়েছে। বাবা মশাই, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আপনার যা মন চায় তাই দেবেন। যদি কিছু দেবার না থাকে তা অবশ্যই। বাহ, তাহলে আর আমাকে এখানে সঙ্গের মতো দাঁড় করিয়ে রাখা কেন? আমি আসছি। দাঁড়াও বিলাসী, যেও না। সবই কপাল। আসলে ও তোমার শুভাকাঙ্ক্ষিনী। ও নিজেও বুঝতে পারছে এই সংসারের জোয়াল টানতে গিয়ে তার স্বামী একেবারে নিঃস্ব হয়ে পড়ছে। যাক, এই কাগজটা ধরো। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর এটা পড়ে দেখো। আশা করি তোমাদের দুশ্চিন্তার সুরাহা হবে। ব্যাস, এইটুকুই কথা হয়েছে। সেই কাগজটা আপনার কাছে রয়েছে? না, ওটা তো আমার বড় মেয়ের কাছে রেখেছি। কেন? আসলে আমি ওর ভিতরকার ধাঁধা অনুধাবন করতে না পারায় ওর সাহায্য নিয়েছিলাম। তখন ও বলল ওর বন্ধুরা নাকি শব্দ ছকে তুখোড়, তাই তাদের সামনে সেটা তুলে ধরলে কোনো না কোনো সূত্র পাওয়া যেতে পারে। এরপর কিছু বুঝেছে কিনা আমি সেসব আর জিজ্ঞেস করিনি। বেশ, এবার আপনি আসতে পারেন। আর আপনার কন্যাকে এখানে পাঠিয়ে দিন। বলছিলাম যে এইসবের মধ্যে বাড়ির মেয়ে বউদেরকে না টানলেই হতো না? ওনাদের এমন কিছু জিজ্ঞাসা করা হবে না যাতে ওনাদের মানে আঘাত লাগতে পারে। সম্ভ্রমবাবু নিরুপায় হয়ে উঠে যেতেই কিছুক্ষণের ব্যবধানে গোলাপি আভাযুক্ত সালোয়ার কামিজ পরিহিতা, চুলে বেড়া বেনুনি করা এক যুবতী দরজার সামনে এসে উপস্থিত হয়। ভেতরে আসতে পারি? যুবতীর কণ্ঠস্বর সরু ও তীক্ষ্ণ, গাত্রবর্ণ খানিকটা মলিন, তবে মুখখানা বেশ নিটোল। এখানে বসুন। নমস্কার, আমি বিদিশা সরকার। আপনি কি করেন? আমি গত বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ, কোন বিষয়? সংস্কৃত। তাই জন্যই বুঝি চিরকুটটার প্রতি একটা অদ্ভুত আগ্রহ কাজ করছিল। কোন চিরকুট? আমি কোনো চিরকুটের খবর জানি না। লুকোবার প্রয়োজন নেই, আপনার বাবা আমাদের কাছে সবটাই স্বীকার করেছেন। ওটা এখন আমার কাছে নেই। সে কি? নিজেদের পারিবারিক সম্পত্তির খোঁজ কার হাতে তুলে দিয়েছেন? ওতে এমন কিছু নেই যে অন্য কেউ পড়লে এই বাড়িতে ডাকাতি হতে পারে। এতটা নিশ্চিত হচ্ছেন কেমন করে? সাদা রঙে ভরে যায় জোছনার রাত, মোমে গলা কুঠুরিতে বাঁধ সাধে কাক, মুক্তোর ঘুম ভাঙে যেই না দুপুরে, চেয়ে থাকে আনমনে বিলাসীর ঘরে। বলুন তো, এর কোনো অর্থ বুঝতে পারলে? বিলাসী তো আপনার মায়ের নাম। হ্যাঁ, এই একটা শব্দের ওপর ভর করে সারা ঘর তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। ছড়াটা কোন কালি দিয়ে লেখা ছিল? সবুজ। হ্যাঁ, সবুজের পুনরাবৃত্তি হয়েছে শুনে অনুজয় যেন এবার খানিকটা দমে যায়। আচ্ছা, এই বাড়িতে আগে কখনো এমন কাউকে আসতে দেখেছেন যার সঙ্গে আপনার বাবা কাকার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তবে দায়ে পড়ে তাকে অভ্যর্থনা জানাতে হয়েছে আর কি? বিদিশা দেবী বেশ কিছুক্ষণ নিরুত্তর থেকে বললেন, আমার ঠিক মনে পড়ছে না।
আপনার কোনো বিশেষ বন্ধুর এই বাড়িতে যাতায়াত আছে? না, তেমন কেউ নেই তো। আচ্ছা, দলিলটা চুরি যাওয়া নিয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে? দেখুন, এই বাড়িটা নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই। দাদু তো বেঁচে থাকতেই বলে গিয়েছিলেন মেয়ে সন্তান কেবলমাত্র ঠাকুমার কয়েকটা গহনা পাবে, কিন্তু বাড়ির ভাগ নাকি শুধুমাত্র ছেলেদেরই প্রাপ্য। আপনি এই বিষয়ে আপনার দাদুর সাথে কখনো সামনাসামনি আলোচনা করেননি? করেছি। তাতে হয় আমাকে অথবা আমার মাকে অতি আধুনিকা নামে অপমানিত হতে হয়েছে। আপনি কি বিবাহের পর স্বামী নিয়ে এই বাড়িতেই সংসার করার ইচ্ছে পোষণ করেছেন? তা কেন? আপনি কি বলতে চাইছেন মেয়ে হয়ে জন্মেছি বলে আমরা সব কিছু থেকে শুধুমাত্র বঞ্চিত হয়ে থাকব? আমার তো ছোটবেলায় কত স্বাদ ছিল ভারতনাট্যম শিখব, কিন্তু সেখানেও ওই একই কাহিনী। আমাদের বাড়ির মেয়ে বউরা নাকি বাইরের মানুষের সামনে নাচে না। শান্ত হন, অনুজয় আপনাকে ওইভাবে কিছু বলতে চাইনি আসলে। বললেই বা কি, বাইরের লোকের কথা আমি অত গায়ে মাখি না। বেশ, এবার আপনি আসতে পারেন। কাউকে ডাকতে হবে? হ্যাঁ, আপনার মেজো কাকাকে ডেকে দিন। ঠিক আছে। বিদিশা দেবী বেরিয়ে যেতেই কৌশলবাবু খুব উৎসুক হয়ে সামনের কেদারায় বসে জিজ্ঞাসা করেন, বাকিদের কাছ থেকে কিছু জানতে পারলেন? আপনার বাবা মশাই আপনাদের সঙ্গে আলাদা করে আলোচনা করার সময় আপনাকে কোনো চিরকুট দিয়েছিলেন? মানে হ্যাঁ, দিয়েছিলেন, তবে ওতে একটা ছড়া লেখা আছে। হ্যাঁ, ওটা একবার আমাদের দেখাতে হবে। ঠিক আছে, আমি ওপর থেকে নিয়ে আসছি। দাঁড়ান, ওটা আপনার স্ত্রীর হাত দিয়ে পাঠিয়ে দেবেন। তার আগে বলুন তো, আপনার মায়ের গহনার উপর আপনার স্ত্রী কি খুব বেশি অধিকার ফলাতেন? না, আসলে আমার তো সন্তান বলতে ওই একটি, ফলত ভাগের দিক থেকে এখনো পর্দার 2 সন্তানই বেশি পাবে বলে আমাদের ধারণা। তাই মা বেঁচে থাকতে ছন্দা নিজের ছেলের বউয়ের জন্য কিছু দাবি দাওয়া রেখেছিল। আপনি দোকান থেকে বাড়িতে কখন ফেরেন? ঠিক নেই, সেটা তো বিক্রির ওপর নির্ভর করে। আপনার বাবা মশাইয়ের ঘরে একবার আমাদের নিয়ে যেতে পারেন? দেহটা কোথায় কিভাবে পড়েছিল সেটা জানা খুব দরকার। এখন? হ্যাঁ, ক্ষতি কি? বাকিদের কাছ থেকে অনুমতি নিয়ে এলে হতো না? যদি কেউ বাধা দিতে আসে সেটা আমরা বুঝে নেব। কৌশলবাবু এর পরেও বেশ কিছু যুক্তি উপস্থাপিত করেছিলেন বটে, কিন্তু অনুজয়ের কাছে হার মানতে বাধ্য হন। তাই বদ্ধ ঘরে তালা খুলে ভিতরে প্রবেশ করতেই লক্ষ্য করি বিছানার চাদর একেবারে ওলট পালট করে রাখা। দলিলটা খুঁজে না পাবার পর ঘরটা গুছিয়ে রাখার মতো ধৈর্য পর্যন্ত কারো হয়নি। আসবাবপত্র ছড়ানো ছিটানো, খাটের তলায় একটা মাটির পুতুল ভেঙে পড়ে রয়েছে, দেওয়ালে ঝুল জমা, তবে বইপত্রের তাকটা কেউই ঘাঁটাতে সাহস করেননি। অনুজয় তাই প্রথমে সেদিকেই হাত বাড়ায়। এই এত নোভেল কি আপনার বাবা মশাই পড়তেন? হ্যাঁ, সেখান থেকেই কাব্যের প্রতি ঝোঁক এসেছে। এরপর তাক থেকে আমি একটা ডায়েরি তুলে ধরতেই ঝরঝর করে সেখান থেকে কয়েকটা পৃষ্ঠা খুলে পড়ে। এই গেল যা। ওহ, ঠিক করে ধরতে হয় তো। এটা মনে হয় আগে থেকে আলগা ছিল। অনুজয় পৃষ্ঠাগুলো কুড়িয়ে নিতে নিতেই প্রশ্ন করে, আচ্ছা, পুলক কে? আপনি জানলেন কেমন করে? এই কাগজটায় নাম ঠিকানা লিখে 2টো দাগ দেওয়া রয়েছে। কৌশলবাবু প্রায় উদ্ভ্রান্তের ন্যায় অনুজয়ের হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে সেটা লক্ষ্য করতে থাকে। এই হলো আমাদের সর্বনাশের কারিগর, বাবা মশাইয়ের বিশ্বস্ত উকিল। কথাটা বলার সময় যে কৌশলবাবুর চোখ দুটো একেবারে হিংসার আগুনে জ্বলে উঠেছিল, সেটা আমাদের কারো নজর এড়ায়নি। এটা আমি আমার কাছে রাখলাম, তদন্তের কাজে ওনাকে প্রয়োজন হবে। এই শালাকে চেপে ধরলেই সবটা বুঝতে পারবেন। ওর জন্য বাবা মশাই আমাদের সাথেই ছলনা করার সাহস পেয়েছিলেন। সাহস তা থাকতেই পারে, এত বড় বাড়িটা এক হাতে দাঁড় করিয়েছেন বলে কথা। থাক, সমাজে একবার নাম হয়ে গেলে সাদার মাঝে ওই কালোটা আর চোখে পড়ে না। যা বলতে চাইছেন একটু খুলে বলুন। কিছু বলার নেই, শুধু আপনাদের কাজ হয়ে গেলে দরজাটা বন্ধ করব। ঠিক আছে, চলুন নিচে যাওয়া যাক। আমরা ঘরের আশেপাশে একটু উঁকি দিতেই একজন যুবক এসে কৌশলবাবুর উপর চড়াও হয়।
এই তুমি আবার বাইরে থেকে এই বাড়িতে লোক ঢুকিয়েছো? তোমাকে না বাবা কতবার বারণ করেছে যে যখন তখন বন্ধু বান্ধবদের নিয়ে এই বাড়িতে আসা যাবে না? মুখ সামলে কথা বল। ওনারা একটা বিশেষ কাজে এখানে এসেছেন। বাহ, আর এসেই একেবারে দাদুর ঘরে ঢুকতে হলো কি, তাই তো? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? না, তবে এই কথাটা আমি বাবার কাছে তুলব, এটা আগে থেকে বলে রাখলাম। কি করতে হয় করে নে। দুদিনের ছেলে সে কিনা আমাকে চোখ রাঙাচ্ছে। আর এই যে আপনারা শুনুন, বর্তমানে এই বাড়ির অবস্থা মোটেও ভালো নয়, তাই দয়া করে এই বাড়িতে আসর জমাবেন না প্লিজ। কিসের আসর? ও কিছু না, থাক, সময় হলে আমি আপনাদের সবটা খুলে বলবো। এখনো সময় হয়নি বলছো? এই বাড়িতে একটু বেশি খরচ খরচা দেয় বলে বর্দার সমস্ত কীর্তিগুলো যে ঢাকা চাপা পড়ে গিয়েছে সেটা ভাবিস না। মানুষ একবার পাকে নামলে বারবার নামতে পারে। আমি কিন্তু... বলো, আমাকে দেখে থেমে গেলে কেন? হ্যাঁ, ভয় পাচ্ছ ঠাকুরপো? এ কি বৌদি, তুমি এখানে? সুন্দরের গলাপে ছুটে এলাম এখানে আমি। বলছি, কোন আসরের কথা হচ্ছিল? কাপড়ের ব্যবসা করতে হলে নাকি সময় বিশেষ মহাজনদের মন জুগিয়ে চলতে হয়, তাই বাবা মশাইয়ের নিষেধাজ্ঞা অমান্য করে এই বাড়িতে উনি মদের আসর বসাতেন। ছন্দাকে জিজ্ঞাসা করলে যদিও এসবের কিছুই জানা যাবে না, ও বেচারি অশান্তির ভয়ে সবসময়ের জন্য মুখটা বন্ধ করেই রেখেছে। তাহলে ছন্দার কি করা উচিত ছিল বৌদি? তুমি যেমন সংসারটা ভিন্ন করার জন্য বাবা মশাইয়ের কাছে আর্জি জানিয়েছিলে, তেমনি ছন্দারও কি আমার সব কাজে ভুল ধরে বাবা মশাইয়ের কাছে আমাকে ছোট করে তোলা উচিত ছিল? সেটা হলেই বুঝি ঠিক হতো, তাই না? মেজকা, আমার মায়ের সাথে তুমি কিন্তু এরকম ভাবে কোনো কথা বলতে পারো না বলে দিচ্ছি। বেশ করব। কি করবি? থামুন, ভুলে যাবেন না আপনাদের সাংসারিক কলহ মেটানোর জন্য প্রয়োজন পড়লে আমরা নিজেরাই পুলিশের সাহায্য নিতে পারি। ওনারা কি ডিটেকটিভ? হ্যাঁ, আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে না বাধ্য নই। কথাটা বলেই সেই যুবক আমাদের সামনে থেকে গটগট করে হেঁটে বাইরে বেরিয়ে যান। দেখলেন তো, একেবারে ধরা ছোঁয়ার বাইরে। মিথ্যে কথা বলো না ঠাকুরপো, এই একটা ছুটির দিনেও তো বাজারটা ওকেই করতে হয়, তাই সেই কাজেই বেরিয়েছে। আপনারা বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি। এরপর বিলাসী দেবী চা নিয়ে নিজে নিচের ঘরে হাজির হতেই অনুজয় বলতে শুরু করে, চাটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, যা বলছিলাম, আপনার শ্বশুরমশাইয়ের ঘরে সবচেয়ে বেশি কে যাতায়াত করতেন? আমি নিজেই। তাহলে যেদিন ওনার মৃত্যু হয় সেদিন রাতে ওনার আচার আচরণে কোনো অস্বস্তি চোখে পড়েনি? না, রাতের খাবারটা দিয়ে আসার পর বাবা মশাই হঠাৎ বললেন, বৌমা, আজ আর তোমার উপর নিচ করতে হবে না, আমি বড্ড ক্লান্ত। খাওয়া হয়ে গেলে পাশের কল ঘরে হাত মুখ ধুয়ে নেব। তুমি না হয় সকালে থালাটা নিয়ে যেও, কেমন? না বাবা, তা কি করে হয়? এ তো থাকলে যে বিন্দুকে আবার ঘরে আসতে হবে মোচার জন্য, কাপড় বদল করতে হবে, তাহলে ওকে। তার চেয়ে বরং আপনি এক্ষুনি খেয়ে নিন, আমি না হয় কিছুক্ষণ পর এসে আপনার থালাটা নিয়ে আপনার জলের পাত্রটা ভরে রাখবো। ঠিক আছে, রেখে যাও। তার মানে এমন আবদারও নিয়ে আগে কখনো করেননি? না, বরং শাশুড়ি মা মারা যাওয়ার পর ওনার সেই এঁটো কাটার অভ্যাসটা কিভাবে যেন বাবা মশাইয়ের মধ্যে সক্রিয় হয়ে গিয়েছিল। সেদিন রাতে উনি কি খেয়েছিলেন? 2টো রুটি, পটল ভাজা, শসা আর কুমড়োর তরকারি। তবে ওনার মধুমেহ ছিল বলে ওনার তরকারিতে মিষ্টি কুমড়ো ব্যবহার করতাম না। বেশ, এবার আপনি আসতে পারেন, আর কৌশলবাবুর স্ত্রীকে ডেকে দেবেন। কাপগুলো নিয়ে যাই? হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বছর 40-এর ছন্দা দেবী দরজার কাছে এসে জিজ্ঞাসা করেন, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ভেতরে আসুন। ছন্দা দেবী কেদারায় বসতেই অনুজয় মৃদু হেসে বলে, আশা করি এতক্ষণে আপনার ভয়টা কেটে গিয়েছে। আমাকে কি বলতে হবে বলুন? এই বাড়ির বাকি 2 বউয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? মন্দ হতে যাবে কেন, সবটা মিলিয়ে বেশ ভালোই। তবে বিলাসী দেবী যে বললেন আপনি নাকি আগে থেকেই আপনার শাশুড়ি মায়ের গহনার উপর ভাগ বসিয়ে রেখেছেন। এই বাড়িতে এসে যদি কারো মন জুগিয়েও থাকি, তবে সেটা নিজের যোগ্যতায় করেছি, বাপের বাড়ির অঢেল অর্থের দাপটে নয়।
বুঝলাম বিলাসী দেবীর বাপের বাড়ির অবস্থা সচ্ছল হলেও ছন্দা দেবী একসময় বেশ অভাবেই মানুষ হয়েছেন। তাহলে তো বলতে হয় এই বাড়ির দলিলটার উপর আপনার সব থেকে বেশি লোভ থাকার কথা। ওই জিনিসটা আমি কখনো চোখেই দেখিনি। কিছু মনে করবেন না ছন্দা দেবী, কি জানেন তো, অজানা অধরার প্রতি মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। আমি সত্যিই এসবের কিচ্ছু জানি না। আপনার পড়াশোনা কতদূর? মাধ্যমিক পর্যন্ত পড়েছি, তারপর সেলাইয়ের কাজ শিখতে শুরু করি। আপনার ছেলে এখন কি করে? কলেজে পড়ছে, এই বছরেই শেষ পরীক্ষা ওর। সুন্দরবাবুর চেয়ে আপনার ছেলে কি বয়সে ছোট? না না, আগে বিদিশা জন্মায়, তারপর আমার কিংসুক, আর সব শেষে সুন্দর। দুই ভাইয়ের মধ্যে মিল কেমন? এক বাড়িতে থাকতে গেলে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আছে। বেশ। আচ্ছা, আপনার শ্বশুরমশাই কি যৌবনে খুব দাপুটে ছিলেন? ও সব আমি বলতে পারবো না, এই বিষয়ে দিদি ভালো জানেন। উনি যেদিন মারা যান সেই রাতে আপনি ওই ঘরে গিয়েছিলেন? হ্যাঁ তো, সন্ধ্যের সময় আমি ধুনো দিতে গিয়েছিলাম, তবে রাতের খাবারটা সেদিন বড়দি নিয়ে গিয়েছিল। সেদিন রাতে সমস্ত রান্নাবান্না কে করে? রুটিটা আমি করেছি, তরকারি বড়দি আর ছোট মিলেমিশে করেছিল। ওইটুকু রান্না করতে 3 জনের প্রয়োজন হলো? সেদিন রাতে আরো অনেক কিছুই রান্না বান্না হয়েছিল, তবে বাবা মশাইয়ের তো সেসব খাওয়া বারণ, ওনাকে আর ওগুলো উপর ঘর পর্যন্ত দেওয়া হয়নি। বেশ। আপনার শ্বশুরমশাই শেষ বেলায় আপনাদের যে চিরকুটটা দিয়েছিলেন ওটা দয়া করে বার করে রাখুন, আমরা সঙ্গে নিয়ে যাব। আর বেরোবার সময় আপনাদের বাড়ির ছোট বউকে একটু ডেকে দেবেন। ঠিক আছে। ছন্দা দেবী ঘর থেকে প্রস্থান করতেই অনুজয় বলে ওঠে, তরকারিতে কোনো কিছু মেশানো হচ্ছে, কাঁচা আটা মাখার গোল্লায় কিছু মিলিয়ে ফেলা বোধহয় বেশি সুবিধাজনক, তাই না? হ্যাঁ, আর অন্ততপক্ষে সেই বস্তু যদি তরল হয়। ভিতরে আসতে পারি? আসুন। নমস্কার, ওখানে বসুন। আপনি তো এই বাড়ির ছোট বউ, তা কত বছর হলো বিবাহ করেছেন? 3 বছর। সম্বন্ধটা কে এনেছিল? আমার এক আত্মীয় শ্বশুরমশাইকে খুব কাছ থেকে চিনতেন, সেই সূত্রেই কথা এগোয়। বেশ। এই বাড়ির সকলের সেই বিয়েতে মত ছিল? চান্দেরি দেবী ঘাড় কাত করে ইতিবাচক উত্তর দেন। আপনার শ্বশুরমশাইকে যেই সকালে নিস্পন্দনরত অবস্থায় পাওয়া যায় আর কি, সেদিন সেই সময় আপনি কোথায় ছিলেন? খুব সম্ভবত রান্নাঘরে। আর আপনার মেজদি কোথায় ছিলেন? উপরের ঘরে শ্বশুরমশাইকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়েছিলেন। আর বড় বউ? বড়দি সেদিন ওই সময় বাগানে গিয়েছিল। কেন? তা তো ঠিক বলতে পারবো না। প্রতিদিন কি কমলেন্দু বাবুকে ঘুম থেকে তোলার জন্য আপনার মেজদি উপরে যেতেন? না, এটা বড়দির কাজ। তাহলে সেদিনের অন্যথা হলো কেন? জানি না। বড়দি উষ্ণ গরম জল করার পর সেটা মেজদির হাতে দিয়ে বলেছিলেন নিচে কি কাজ আছে, তাই বাবা মশাইকে ডাকতে যেতে পারবেন না। গরম জল দিয়ে কি করতেন? ওটা খালি পেটে না খেলে বাবা মশাইয়ের পেট পরিষ্কার হতো না। বেশ। মেজ বউ উপরে যাওয়ার পর সেদিন উপর থেকে কোনো অদ্ভুত আওয়াজ, গোঙানি বা কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলেন? না, এমন কিছু তো মনে পড়ছে না। আচ্ছা, এই বাড়ির পেছন দিকে কি বাগান রয়েছে? চান্দেরি দেবী অবাক চোখে সম্মতি জানান। আমরা সেই বাগানটা একটু ঘুরে দেখতে চাই, সম্ভব হবে? ঠিক আছে, আসুন। আমি আর অনুজয় চান্দেরি দেবীকে অনুসরণ করে বাগানের দিকটায় পৌঁছতেই বিভিন্ন ফুল ও ফলের গাছের পাশাপাশি ভাঙা পাঁচিল, কয়েকটা ইটের টুকরো, 2 বস্তা বালি আর কিছু জৈব সার লক্ষ্য করি। আপনার শ্বশুরমশাইয়ের কি খুব গাছের শখ ছিল? দিদির মুখে শুনেছি। আগে এসব কিছুই ছিল না, তবে গত 2 বছর যাবৎ বিকেলের সময় এখানে হাওয়া খেতে বসে চারিদিকটা সবুজ করে তোলার তাগিদ জাগে। তখন থেকেই ধেনুকে দিয়ে বিভিন্ন রং বেরঙের ফুলের গাছ এনে বসাতে শুরু করেছিলেন। অনুজয় যদিও গাছের চেয়ে টবগুলোর দিকে বেশি দৃষ্টিপাত করছিল। বেশ, আজ তবে আমরা আসি। আপনাদের সঙ্গে আবার খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার। নমস্কার। আমরা বেরিয়ে এলাম বাইরে। অনুজয় বার কয়েক পিছনে ফিরে ওই বাড়িটাকে দেখল, তারপর আমার দিকে হাত বাড়িয়ে বলল, আরে বেনসন দাও তো। শেষ দুটোই কিন্তু পড়ে আছে, এই নাও ধরো।
এরপর খস করে একটা শব্দের সাথে দেশলাইয়ে নীলচে আগুন জ্বলে উঠতেই সিগারেট ধরিয়ে তাতে প্রথম সুকটান দিয়ে অনুজয়ের চোখ আরামে বন্ধ হয়ে আসে। আমিও একই কাজ করে ওকে বললাম, আচ্ছা অনুজয়, তুমি এই বাড়ির কর্মচারীদের তো তাদের কর্তার বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলে না? সেই জুতোতেই পরের বার এখানে প্রবেশ করতে সুবিধা হবে। আর বাগানের মধ্যে কিছু পেলে? চোখে পড়েনি, তবে মন বলছে জায়গাটা খুব সাধারণ নয়। আরেকটা বিষয় ভেবে দেখেছো, কমলেন্দুবাবু যেই রাতে মারা গেলেন সেই রাতে বিলাসী দেবীকে পুনরায় উপরে আসতে নিষেধ করা হয়েছিল। তবে কি এটা স্বেচ্ছা মৃত্যু? পোস্টমর্টম করলে তো সেসব বোঝা যেত, কিন্তু এখন তো এসব হওয়ার জন্য নেই। আবার বিলাসী দেবী পরের দিন ওনাকে ঘুম থেকে ডেকে তোলার পরিবর্তে হঠাৎ মেজ বউকে পাঠালেন, যেন আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন এমন কিছু একটা ঘটতে পারে। আবার কমলেন্দু মহাশয়ের নাতনির ক্ষোভটাও কিন্তু পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয়। সে আর বলতে, হ্যাঁ, একটা সময় তো তোমার সাথে তর্কে পেরে উঠছিল না বলে ছোট টেবিলের ওপর সাজিয়ে রাখা চীনামাটির ফুলদানিটাই নিজের হাতে বাগিয়ে ধরেছিল। আমি তো ভাবলাম এই বোধহয় একটা হাতাহাতি বাঁধতে চলেছে। চলো এবার বাস ধরা যাক। এই দাঁড়াও, বলি কি, সকালের জলখাবারটা বাইরে থেকে খেয়ে নিলে হতো না? ধারে কাছে বোধহয় হিঙের কচুরি ভাজছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। অনুজয় নিজেও সকাল থেকে উপোস করে রয়েছে বলেই সেদিন আমার আবদার ফেলতে পারেনি। এরপর দুজনে মিলে পেট ভরে 16টা কচুরি আর ছোলার ডাল খাবার পর বাগজোলা যাবার জন্য বাসে উঠি। পুলকবাবুর বাড়িটা সেদিকেই। পথে যেতে যেতে অনুজয় বিড়বিড় করে কিছু একটা হিসেব করে নিচ্ছিল। আমি জিজ্ঞাসা করায় একটু বিরক্তি সুরে বলে, জ্যোৎস্না চাই বুঝলে। পরশু তো পূর্ণিমা, কিন্তু সেটা জেনে তুমি কি করবে? ওই দিনই ডাকাতি করতে হবে, তৈরি থেকো। মানে? এই বাগজোলা বাজার, এগিয়ে আসুন, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাগজোলা বাজার আর কে আছে? 2টো টিকিট, নকশিকাঁথা থিয়েটার হলের মোড় থেকে উঠেছি। এই নিন, সব এগোতে থাকুন, দাঁড়াবেন না। এরপর বাস থেকে নেমে একটা পানির দোকানে পুলকবাবুর নাম বলতেই উনি তর্জনী উঁচিয়ে বাড়িটা দেখিয়ে দেন। তুমি একটু পেছন দিকে লক্ষ্য রেখো। অনুজয় দ্রুত পদে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে জানায়, ভাড়াটা একেবারে বৃথা গেল। কেন, উনি বাড়িতে নেই? দরজায় একটা বেশ বড় মাপের তালা ঝুলছে। ওই কাগজটায় তো একটা টেলিফোন নাম্বারও লেখা ছিল, সেটা যোগাযোগ করে দেখো তো। পানের দোকানের পাশ দিয়ে আসার সময় বোধহয় এক ঝলক চোখে পড়লো, ভিতরে এই টেলিফোনের ব্যবস্থা রয়েছে। দাদা, এখান থেকে একটা টেলিফোন করতে পারি? আপনারা এইমাত্র পুলকবাবু ঠিকানা জিজ্ঞাসা করলেন না? আগে হ্যাঁ, তবে উনি তো বাড়িতে নেই। উনার ছুটি থাকলে লোহার দরজার বাইরে থেকে তালা ঝুলিয়ে বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস আছে। আপনারা জোরে জোরে দরজা ধাক্কান না, দেখবেন ঠিক সাড়া পাবেন। অগত্যা পুলক বাবুর বাড়ির সামনে এসে নিজেদের ভদ্রতা বিসর্জন দিয়ে সত্যি সত্যি খানিক অভদ্রের ন্যায় দরজায় আঘাত করতে শুরু করে। বাড়িতে কেউ আছেন? আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? পুলকবাবু, আপনি কি বাড়িতে আছেন? যাচ্ছি। আপনারা কারা? নমস্কার, আমি ডিটেকটিভ অনুজয় সান্যাল, আর ও হলো আমার সহকর্মী উজান রায়। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কিভাবে সাহায্য করতে পারি? সাদা গেঞ্জি আর নিচে একেবারে খাটো ধুতি পরিহিত, এলোমেলো শুষ্ক চুলে ভদ্রলোক বিছানা ত্যাগ করেছেন। তার চোখের তলায় গাঢ় কালচে দাগ, আর গা থেকে তখনও তামাকের গন্ধ ঠিকরে বের হচ্ছে। আমরা আপনার সঙ্গে কমলেন্দু সরকারের মৃত্যুর ঘটনা, তার দলিল নিয়ে কিছু কথাবার্তা বলতে এসেছি। এই একটা কথায় ভদ্রলোকের যেন তন্দ্রা ছুটে যায়। মাই গুডনেস, ভেতরে আসুন। কিছু খাবেন? মানে চা, কফি? আমি নিজের হাতে এটুকু বানাতে পারি। মানে এত বড় বাড়িতে কি আপনি একাই থাকেন? না, বিবাহ করেছি, তবে স্ত্রী তার ভাইয়ের অসুস্থতার কারণে বাপের বাড়িতে গিয়েছেন। তাহলে সোজাসুজি কাজের কথায় আসছি। আপনি যেহেতু নিজের হাতে দলিলটা রচনা করেছেন, তাই আপনার তো খুব স্পষ্টভাবে জানার কথা কার ভাগে ঠিক কতখানি সম্পত্তি লিখিত রয়েছে। জানি, তবে এই কথাগুলো বোধহয় ওই বাড়ির ছেলেদের সামনে আলোচনা করলেই ভালো হতো। আমাকে কৌশলবাবু এই কাজের জন্য হায়ার করেছিলেন। সে তো আরেক রক্তচোষা। কেন এই কথা বললেন কেন? ওই বাড়ির বড় ছেলেকে বাদ দিয়ে আর একজনের কাছেও কমলেন্দুবাবু তেমন আদর যত্ন পাননি।
তবে বাইরে সেই কথা প্রকাশ করতে নারাজ ছিলেন। সকলে মনে করত কমলেন্দুবাবু বোধহয় শেষ জীবন পর্যন্ত একেবারে রাজার মতো দিন যাপন করেছেন, তবে আসলে তা নয়। যেদিন শেষবারের মতো দলিলটা লেখানোর কথা উঠল, তার আগের দিন সন্ধ্যার সময় কমলেন্দুবাবু আমাকে টেলিফোন করেছিলেন। এরপর এক প্রকার বাধ্য হয়েই সকাল হতে ওনার কাছে ছুটে যাই। হ্যাঁ যাই, আসুন, কর্তা উপরের ঘরে রয়েছে। আমার আসার কথাটা বলে রেখেছিলেন নাকি? এগে হ্যাঁ। এরপর বিলাসী দেবীর মুখোমুখি হতেই উনি টুকটাক সংসারের কথা আলোচনা করে আমায় কমলেন্দু মশাইয়ের ঘরে পাঠিয়ে দেন। ভেতরে আসতে পারি? এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। বহু বচনে প্রয়োগ, হ্যাঁ? আর কি আসবে? একটু ধৈর্য ধরো, যৌথ কর্মে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনার এমন হঠকারিতায় তো আমি নিজেই অবাক বনে গেলাম। তার উপর মাথায় একেবারে সাদা ব্যান্ডেজ বাঁধা। গতকাল ঠিক কি ঘটেছিল বলুন তো? আপনার বড় বৌমাকে দেখলাম কোনো একটা ভয়তে আমাকে দেখেই ডুক করে কেঁদে উঠলেন। তোমাকে মিথ্যে অজুহাত দিয়ে এই বাড়িতে তাড়াতাড়ি ডেকে আনার কথাটা ঈশ্বর শুনে ফেলেছিলেন, তাই বাধ্য হয়ে হাসপাতালে পাঠান। রাতারাতি হাসপাতাল পর্যন্ত ঘুরে এসেছেন? আপনার তো মশাই পায়ের তলায় সর্ষে রয়েছে। হ্যাঁ, তবে আমি জানতাম এত সহজে আমি মরব না। আচ্ছা, অপরজনের কি আসতে খুব দেরি হবে? কর্তা, বড় বৌদি ওনার জন্য এগুলো পাঠালেন, ভিতরে আসবো? হ্যাঁ, টেবিলে রেখে দে। কই পুলক, নাও এবার শুরু করো। ওরে বাবা, এত খাবার! কাজটাও খুব ভারী কি, তাই সেই ঝামেলা পোহাতে গেলে মাথাটা ঠিক রাখতে হবে। আপনি মশাই বেশ সাসপেন্স ধরে রাখতে পারেন। কাকাবাবু, খুব দেরি করে ফেললাম নাকি? আরে না না, এসো এসো। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল, তা বলি হেঁটে এলে নাকি? না না, নিচে গাড়ি আছে। বেশ বেশ, বিন্দু ওর জন্য থালা সাজিয়ে আন। একে যাই। দীপ্তঙ্কর, আজ তোমার আগমনে আমার বড় বৌমা কেমন খুশ মেজাজে রয়েছে সেটা লক্ষ্য করেছ? বাড়িতে পা রাখতে না রাখতেই তো বললেন গহনার নকশাটা আপনি ঠিক করে দেবেন। ওদের বলেছি আমার একমাত্র নাতনির বিবাহের জন্য আমি নতুন করে কিছু করিয়ে রাখতে চাই। নিঃশ্বাসের উপর তার বিশ্বাস নেই, তাই আশ থাকতে থাকতে সবটা মিটিয়ে নেওয়াই মঙ্গল। এবার তাহলে আসল কাজের কথায় আসি। নিশ্চয়ই, তবে দরজাটা বন্ধ করে নিলে হতো না? করে দাও। দেখো পুলা, আমার সবচেয়ে আগের উইলটায় কি জবানবন্দি ছিল একটু পড়ে শোনাও তো দেখি। সর্বপ্রথম যে উইলটা রচনা করেছিলেন তাতে বলা হয়েছিল কমলেন্দু সরকারের মৃত্যুর পর তার স্ত্রী বিজয়া দেবী এই বাড়ি ও অন্যান্য ক্ষেত্রে তার স্বামীর স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি রয়েছে তার সম্পূর্ণ মালিকানা পাবেন এবং তার অবর্তমানে তার পুত্রদের মধ্যেই সেই সম্পত্তি সমানভাবে ভাগ হয়ে যাবে। কিন্তু বিজয়া দেবী পূর্বে এই দেহ রাখার ফলে সেই সময় আপনি ঠিক করলেন আপনার অবর্তমানে আপনার এই সম্পত্তি 3 ছেলের মধ্যে সমবন্টিত হবে। এটাই আমি বদলাতে চাই। ইয়েস, আই উইল। অর্থাৎ কারোর ভাগ কম আর কারোর ভাগে একটু বেশি দিতে চাইছেন, তাই তো? একেবারে ঠিক। কিন্তু এতে যে ওনাদের মাঝে ব্যক্তিগত কোনো সংঘর্ষ সৃষ্টি হবে না সেটা কি হলপ করে বলতে পারেন? বিশেষত অভিভাবকের আশ্রয়ের ছাতা আর শাসনটা মাথার ওপর থেকে সরে গেলে অনেকেরই সেই সময় হিতাহিত জ্ঞান থাকে না। এই ঘরোয়া বিবাদ কি হাতাহাতি কাটাকাটি পর্যন্ত করাতে পারে বলে তোমার মনে হয়? দেখুন, আমি নিজের কর্মজীবনে এমন বহু কেস চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। মানে যেই পরিবার দিনের আলোকে একেবারে ভাইয়ে ভাইয়ে গলাগলি করে থাকে, শুধুমাত্র সম্পত্তির জন্য রাতের অন্ধকারে সেই ভাইদেরই একে অপরের রক্তে হাত রাঙাতে দেখেছি। এবার আপনার বাড়ির ভাগ বাটোয়ারার ক্ষেত্রে আপনি কি করবেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করছে। সাবধান করে দেওয়ার কাজটা আমি সব ক্ষেত্রেই করে থাকি, তাই এই ক্ষেত্রেও সেই দায়িত্বটা আগাম সেরে রাখলাম। দীপ্তঙ্কর, তুমি আবার কবে এই বাড়িতে আসতে পারবে? দেখুন, আমার দিক থেকে কোনো তাড়াহুড়ো নেই। আপনি ভেবেচিন্তে সপ্তাহখানেকের মধ্যে জানালেও হবে।
কিন্তু আমার যে বড্ড বেশি তাড়া রয়েছে। কেন, কোথাও যাবেন বলে মনস্থির করলেন নাকি? মানে তীর্থ? না, সব কিছু থেকে একেবারে ছুটি নেব। ধর্মকর্মের হিসেব করা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি কি এখন বাইরে গিয়ে বসবো? কারণ আপনাদের দলিল লেখালেখির মাঝে আমার তো কোনো কাজ নেই না। দীপ্তঙ্কর, তুমি এতদিন যেই হাতে এত সুন্দর সুন্দর নজর কাড়া নকশা তুলেছ, সেই হাতে এইবার একটা দলিল রচনা করতে পারবে না? আমি ঠিক বুঝলাম না। পুলকের সাথে যেই ভাগাভাগির হিসেব হবে, সেই হিসেবটা তুমি একটা পুরো কাগজ অথবা পুরো কাপড়ের উপর গলিত স্বর্ণ দিয়ে অক্ষর সাজিয়ে সবটা লিখে রাখবে। বলো বলো দীপ্তঙ্কর, তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? সে না হয় আমার কোনো দক্ষ কর্মচারীকে বলে। না 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 না, এই কাজটা লোক দিয়ে করালে হবে না বাবা। গুণা করেও যেন এই বাটোয়ারা বাইরের কেউ টের না পায়। যা করার সব তুমি একা হাতে করবে, বুঝেছ? ইজ দ্যাট ক্লিয়ার? এটা কিন্তু যথেষ্ট অর্থবহুল। তোমার যত টাকা লাগবে সব আমি দেব। কাজটা পারবে কিনা বলো। বেশ, তাহলে কার জন্য কি ভেবেছেন সেটা বলে দিন। এখনো তো ভাবিনি। 3 পুত্রের ব্যবহারের উপর ভাগ নির্ভর করছে। সর্বনাশ, আপনি কি শেষ বয়সে একেবারে আগুন নিয়ে খেলছেন? বটে, তাই এরকম ভাববার কারণ কি? সম্পত্তির তালিকায় নিজেদের নাম উপরে রাখার জন্য হয় আপনার 3 পুত্র আপনার সামনে একেবারে ভালো মানুষ সেজে সবকিছু উজাড় করে দেবে, আর নয়তো আপনাকে ভয় দেখিয়ে আপনার ওপর এমন জুলুম করবে যে আপনি নিজে থেকে ওদের হাতে সবকিছু ছেড়ে দিতে বাধ্য হবেন। তার চেয়ে যে কটা দিন অবশিষ্ট আছে সে কটা দিন একটু রাজার হালে থাকুন না। রাজা বলেই তো সিংহাসনে বসে দূর থেকে সিংহের শিকার ধরার কৌশল দেখতে ইচ্ছে জাগলো, বুঝলে? ইজ দ্যাট ক্লিয়ার? বর্তমানে সিংহরা কিন্তু শুধুমাত্র বনের রাজত্বর জন্য নিজেদের মধ্যে লড়াই করে মরে না। সময় বিশেষে যে বা যারা এই সংগ্রামের আয়োজন করে, সিংহরা তাদের বিরুদ্ধেও একজোট হয়ে গর্জে ওঠে। তাহলে আমিও এই খেলায় শেষ পর্যন্ত কে বিজয়ী হয় সেটা দেখতে চাই। বাবা মশাই, দরজা খুলুন, আমি এসেছি। দীপ্তঙ্কর, একটু যাও তো। এইটুকু সময়ের মধ্যে হঠাৎ দরজা বন্ধ করার দরকার পড়লো কেন? আমার নির্দেশ ছিল। আর কিছু জানতে চাও? না বাবা মশাই, আমি বরং খাবারটা রেখে নিচে যাচ্ছি। আপনাদের কিছু প্রয়োজন হলে বিন্দুকে ডাক দেবে। ঠিক আছে। আমি কিন্তু এত খাবার খেতে পারবো না, একটু কমিয়ে দিলে হতো না? কথা বলতে বলতে কখন যেসব উধাও হয়ে যাবে টের পাবে না। আগে বসো। গ্রামে আপনার নামে যে জায়গাটা রয়েছে সেটা কি করবেন? ভালো কথা মনে করেছ, ওটা মন্দির নির্মাণের কাজে দান করব। তবে তার জন্য পৃথক একটা দলিল করে রাখি। সেই বরং ভালো হবে। আর আপাতত তুমি এই কাগজটা রাখো। আরে ধরো। এরপর এই কাগজটা ধরিয়ে দিয়েছিলেন, পড়ে দেখুন। মাত্র 3টে ছড়া লেখা রয়েছে, এটাই নাকি সীমানা। আমরা যদিও ইতিমধ্যে 2টো ছড়া পড়ে ফেলেছিলাম, তবে তৃতীয় ধাঁধাটা অজানা থেকে গিয়েছিল। রাত নামে কাজ কমে হেঁসেলের বাতি জ্বলে, দিন যায় তাঁত বুনে মহাজনী মন নেবে। আর কিছু নেই? দেখুন, আমার কাছে যা ছিল আমি তা আপনাদের হাতে তুলে দিয়েছি। তবে কমলেন্দুবাবুর শেষ ইচ্ছে ছিল এই ধাঁধাগুলো কেউ অনুধাবন করতে না পারলে আমি যেন কাউকে নিজে থেকে ভাগটা উল্লেখ না করি। তবে দলিলটা যে সত্যি চুরি হয়ে যাবে এটা আমারও কল্পনাতীত। বেশ, অনেক ধন্যবাদ। আজ তবে আমরা উঠি, কাগজটা আমার সঙ্গে রাখলাম। এরপর সেখান থেকে 2টো বাস বদলে পুনরায় ফিরে আসি নিজেদের ঠিকানায়। এই অনুজয়, তুমি জামাকাপড় বদলে নাও, আমি ভাত বসিয়ে দিচ্ছি। উজান, বাগানের কোথাও মন জমে থাকতে দেখেছিলে? না, সেসব তো চোখে পড়েনি। পূর্ণিমার রাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মন বলছে চাঁদ উঠলে অন্তত একটা সূত্র পাওয়া যাবে। ডাল সিদ্ধ হতে বসিয়েছ? হ্যাঁ, সাথে বেগুনি ভেজে নেব। বাড়িতে ঘি থাকলে ভালো হতো। সেই ব্যবস্থাও আছে দোস্ত, গত শুক্রবার প্রীতিপদে কিনে এনেছি। ওহ, এই না হলে খাদ্য রসিক বাঙালি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে একটা ভাত ঘুমতি। এরপর বিকেলের দিকে ঘুম ভাঙতেই দেখি অনুজয় পাশের ঘরে নেই।
ওর জন্য অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটায় সময় যখন ঠিক রাত 9টা, তখন একেবারে হাওয়ার গতিতে ভিতরে প্রবেশ করে বলে, দরজায় ছিট কিনে দাওনি কেন? যে কেউ যখন তখন ঢুকে পড়তে পারে তো। হ্যাঁ, ঠিক যেমন ভেতরকার লোকজন কাউকে কিছু না জানি হুট করে বেরিয়ে পড়তে পারে। একটা জরুরি কাজে যেতে হয়েছিল, তবে তুমি নাক ডেকেই ঘুমোচ্ছিল বলে আর ব্যাঘাত ঘটাতে চাইনি। এরপরে দু একটি উদ্দেশ্যহীন বার্তালাপের পর রাতের খাওয়া সম্পন্ন করে দুজনে নিদ্রায় যাই। সকালে উঠে আবার যে যার অফিসে যাওয়া, তারপর বাড়ি ফিরে রোজকার মতো অনুজয় কয়েকটা শব্দছক নিয়ে বসে। এই অনুজয়, তুমি কি তদন্তের কথাটা বেমলম ভুলে গেছো? না, আগামীকাল রাতে যাব তো। আমি কিন্তু মজা করছি না। সত্যি আগামীকাল রাতে ওই বাড়িতে একেবারে চোরের মতো ঢুকতে হবে। অনুজয়ের চোখ দুটি একটা অদ্ভুত কৌতুকে জ্বলছে, আর আমার বুকটা ওর বাঁকা হাসির চোটে ঢিপ ঢিপ করছে। দুর্ভাগ্যবশত ধরা পড়ে মার খাবার ভয়, শেষে কিনা সত্য খুঁজতে গিয়ে চোর অপবাদ। ছি ছি, ভগবান, তুমি এটাও আমার কপালে লিখেছিলে। কিন্তু ওর মাথায় একবার যখন এই ভূত চেপেছে, তখন তা খণ্ডানোর সাধ্য কারণে অগত্যা ওর সাথে সঙ্গ দিতে হয়। টর্চটা ভালো করে ধরো, ভাঙা ইটের ফাঁকে বিষাক্ত বিছে থাকতে পারে। শুধু বিছে কেন, এখনো পর্যন্ত যার শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ হয়নি তার আত্মাও থাকতে পারে। সেটা হলে বরং আমাদেরই কাজ কমবে। রাম রাম রাম, কি অলক্ষণে কথা বলো তো। আরে বাবা, বুড়োকে সামনাসামনি ডেকে জিজ্ঞাসা করে নিতাম কার জন্য কি কি রেখে গিয়েছেন। অনুজয়, এবার যদি কুকুরে কামড়ায় না, তবে কিন্তু 1 মাসের সজ্জা। চুপ করো, রাতের বেলা ওরা এমন কিছু দেখতে পায় যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। উত্তর। তুমি এত ভীতু হয়ে গেলে কবে থেকে উজান? এই ওটা কি? ওদিকে দেখো, আলিয়ার মতো। ব্রেভো, মনে হচ্ছে পেয়ে গিয়েছি। এগিয়ে এসো, আরো এসো বলছি। অনুজয় প্রায় আমাকে টানতে টানতে একটা টগর ফুলের গাছের কাছে নিয়ে গিয়ে দাঁড় করায়। জ্যোৎস্না আলো পড়লে এদিকটা সাদা রঙে ভরে ওঠে, আর সেই আলোর রেখা ভূমির ঠিক ওই কিনারা পর্যন্ত পৌঁছয়। হয়তো তুলসী মঞ্চের এক কোণে একটু মোম লেগে রয়েছে। এবার উপর দিকে আলো ফেলো তো, কোনো না কোনো পাখির বাসা পাবে। আমার চোখে পড়ছে না। টর্চটা এদিকে দাও। এই সাবধান, কিসে পা পড়ল? এখানে কিছু একটা রয়েছে। অনুজয় 2 হাত দিয়ে যতটা সম্ভব মাটি খুঁড়ে তার ভিতর থেকে একটা কাঠের বাক্স বার করে আনতেই সেটা খুলে দেখি ভিতরে জলজল করছে 2টো সোনার বালা, একটা নথ, 2টো আংটি আর একটা সোনার চিক। আসল বলেই তো মনে হচ্ছে। এটাই বাড়ির মৃতা গিন্নির। বুড়ো কর্তা লুকিয়ে রেখে গিয়েছেন। কে ওখানে? কে? জান, পালাও, আজ কিছুতেই ধরা পড়া যাবে না। পালাও বলছি। চোর এসেছে, চোর! এই বাক্সটা তো আজকে ওদের হাতে তুলে দিলে হতো। আরো জোরে দৌড়া, ওরা পেছনে আসছে। আর কত জোরে দৌড়বো? কিন্তু সেই রাতে কেউ আমাদের ধরতে পারেনি। যথারীতি সকাল হতেই কৌশল বাবু আমাদের টেলিফোন করে এই সমস্ত ঘটনা বর্ণনা করেন। আমি আজ সন্ধ্যায় আপনাদের বাড়িতে যাব। না না, নিশ্চিন্ত থাকুন, না এমন ঘটনা আর ঘটবে না। কি দরকার ছিল মানুষগুলোকে এভাবে ভয় দেখানোর? পরে সব বুঝতে পারবে। আচ্ছা, এখন তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাই, চলো। আর আজ একটু অন্যান্য দিনের তুলনায় আগে ফিরে আসার চেষ্টা করো। ঠিক আছে। বুধবার অফিস থেকে বাড়ি ফিরতেই দেখি অনুজয় একেবারে তৈরি হয়ে বসে রয়েছে। আমিও তাই চটজলদি হাত মুখ ধুয়ে অন্য পোশাক পরিধান করে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলি। বাক্সটা সঙ্গে আনো নি? ওটা একেবারে অন্তিম সময় উন্মুক্ত করব। এরপর বেশ কিছুক্ষণ সিগন্যালে আটকে থাকার পর নকশি কাঁথার মোড়ে নামতেই অনুজয় বলে ওঠে, উজান, একবার আর চোখে পেছন ফিরে দেখো তো, কোনো ছায়া দেখতে পাচ্ছ কিনা? কি দেখবো? এ তো আমাদের ছায়া। আস্তে, আমাদের উপর এই বাড়ির ছোট ছেলে নজর রাখছে। আমি আপনাদের অভিসন্ধি জেনে গিয়েছি। আমাদের উপর এভাবে নজর রাখার কারণ কি? গতকাল রাতে আপনারা আমাদের বাগানে কি করছিলেন? হ্যাঁ, তুমি গতকাল রাতে বাগানে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে যা খাচ্ছিলে সেটাই খুঁজে বার করার দায়িত্বে ছিলাম। মিথ্যে কথা। বেশ, তবে এই প্যাকেটটা নিশ্চয়ই মিথ্যে বলবে না। না, ওটা এদিকে দিন।
যথাযোগ্য প্রমাণ হাতে পেয়েও তা বেহাত করার জন্য তো রাতের অন্ধকারে এত কষ্ট করে শখের নিদ্রা বিসর্জন দিয়ে তোমাদের বাগানে অপেক্ষা করিনি। দেখুন, আপনাদের সাথে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই না। ঠিক তাই, এই কারণে তুমি যা কিছু দেখেছো তা শুধুমাত্র তোমার আর আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাজি? আচ্ছা বেশ, রাজি। এর অন্যথা হলে কিন্তু আজ্ঞে হবে না। সুন্দর সরকার কোনোদিনও কথার খেলাপ করে না। এবার চলো, তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমার একটু কাজ আছে, আমি আসছি। সুন্দরবাবু চলে যেতেই আমি অনুজয়কে বলি, ওই আবছা আলো অন্ধকারের মাঝে তুমি এই জিনিসটা কুড়ালে কেমন করে? কাঠের বাক্সে পা পড়তেই আর একটা শব্দ শুনেছিলাম। সেখান থেকেই বুঝতে পারি আমাদের পূর্বেই বাগানে আরো কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যাক, আপাতত ভয় দেখিয়ে চুপ করানো গিয়েছে, তবে আমাদের যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে। এরপর সরকার বাড়িতে পৌঁছে অনুজয় রাতে কে কোন ঘরে ছিল, ঠিক কখন থেকে আওয়াজ আসতে শুরু হয়, কোনো আলো দেখতে পাওয়া গিয়েছিল কিনা, এই সব কিছু শুনে ওখানকার মানুষদের যথাযথ নিরাপত্তার আশ্বাস দিতে থাকে। এই বাড়িতে কোনো গুপ্ত দরজা রয়েছে? হ্যাঁ আছে, সেটা ওই বাগানের দিক থেকেই আছে। ওটা একবার দেখতে চাই। আমার সঙ্গে আসুন। এরপর পশ্চিমের কোণে একদম সরু একটা জায়গা ধরে এগোলে স্যাঁতসেঁতে ঘর পেরিয়ে ওই দরজাটার দেখা মেলে। জায়গাটা তো বড়ই পিচ্ছিল। হ্যাঁ, আসলে জল জমে শ্যাওলা পড়ে গিয়েছে, আর আমাদের কারোর এই পথটার প্রয়োজন পড়ে না, তাই আর কি পরিষ্কার করা হয়নি। বড় বৌরানিমা, বড়দা আপনার কাছে ওই ওষুধের কাগজটা চেয়ে পাঠালেন। সকালে বের হওয়ার সময় নিতে ভুলে গিয়েছিলেন। উনি কি? ও জিতু, আমার স্বামীর সঙ্গে কাজ করে। ভদ্রলোকের বেশ ছিমছাম কালি পড়া চেহারা, ঝাঁকড়া চুল আর টানা চোখ। এখানে একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে খুঁজে আসছি। জিতু বলে লোকটি ওইটুকু সময়ের মাঝে বার কয়েক আমাদের দুজনকে আপাত মস্তক পর্যবেক্ষণ করতে থাকে। না, ওটা ঘরে নেই। তাহলে কি বড়দা ওটা রাস্তায় ফেলে দিলেন? আরেকটা খুঁজে দেখতে বলো তো। আচ্ছা, আসছি। আমরা এখন আসছি, চলো উজান। এত তাড়া কিসের? মুভ মুভ। বাইরে বেরিয়ে অনুজয় ছেলেটির পিছু নেয়। জিতু দাঁড়াও, দাঁড়াও বলছি। আর জিতুও হঠাৎ আগে পরে কিছু না ভেবেই ছুটতে আরম্ভ করে। এদিকে ওকে ধরার জন্য অনুজয় প্রাণপণ চেষ্টা করছে, আর আমি কিছু না বুঝেই অনুজয়কে অনুসরণ করে চলেছি। এইভাবে বেশ কিছুক্ষণ ছুটে চলার পর একটা উঁচু নিচু জায়গায় হোঁচট খেয়ে জিতু মুখ থুবড়ে পড়তেই অনুজয় ওকে জামার কলার ধরে টেনে তোলে। কোথায় পালাচ্ছিলে? আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমাদের উপর নজর রাখতে এসেছিলে, তাই তো? এসব আপনারা কি বলছেন? আমি তো আপনাদের চিনিও না। সব বুঝতে পারছো, আর অভিনয় করে লাভ নেই। বলো, এই কাগজটায় কি লেখা ছিল? কিসের কাগজ? যা বলছো তা ভালো করে ভেবে বলছো তো? হ্যাঁ, আমি সত্যি কোনো কাগজ পাইনি। তাহলে আমাদের দেখে পালালে কেন? বড়দা বলেছিলেন এই বাড়িতে কি চলছে তার খবরটা ওনার কাছে পাঠাতে, তাই এসছিলাম। আচ্ছা, এই বাড়িতে যাদের যাতায়াত ছিল, মানে দীপ্তঙ্কর বাবু ও পুলক বাবু, এদের মধ্যে থেকে তোমাদের সঙ্গে কারো ভাব রয়েছে? চুপ করে আছো কেন? উত্তর দাও। মাঝে মধ্যে কথা হতো। তার মানে এই বাড়িতে তোমার অবাধ যাতায়াত আছে? না না, বিষয়টা ঠিক তেমন নয়। তাকে বুড়ো কর্তার সাথে সম্পত্তি নিয়ে কখন কি আলোচনা হচ্ছে সেসব জানার জন্য পুলকবাবুকে আমার মালিক নিজের দোকানে ডেকে পাঠাতেন। পুলকবাবু যদিও কখনো বেইমানি করেননি, তবু মালিকের আশা ছিল একদিন না একদিন ঠিক বন্ধুত্বের খাতিরে উনি হয়তো মুখ খুলবেন। আর তোমার সঙ্গে কিসের গল্প চলতো? আগে মালিক নিজের মেয়ের বিয়ে নিয়ে অনেক আশা রাখেন, সেই বিষয়ে টুকটাক কথাবার্তা হতো। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি কিছু খুঁজে পাইনি, আমি সত্যি কিছু পাইনি। ঠিক আছে, এবার যাও। ভদ্রলোক আর একবারও পিছন ফিরে না তাকিয়ে দ্রুত পদক্ষেপে সেখান থেকে প্রস্থান করেন। এইভাবে যখন তখন যাত্রা গায়ে হাত দিও না। তুমি কি ভাবলে আমি রেগে গিয়েছি? একেবারেই নয়। তবে এখন স্বর না চড়ালেও ভয় বিনা কিছুই বলতো না। চলো এবার বাড়িতে ফেরা যাক। চলো। সেদিন রাতে ফিরে এসে অনুজয় বাক্স খুলে পুনরায় সমস্ত গহনা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেয়
এরপর পরের দিন সকাল হতেই অফিস ছুটি করে কোথায় যেন যাবে বলে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। একটা বেনসন চলবে নাকি? চলবে নয়, দৌড়বে, কিন্তু ঘোড় দৌড়টা আপাতত নিবৃত থাক, বেরোনোর সময় ধরানো যাবে। ঠিক আছে। এ কি পুলকবাবু, আপনি এখানে? আমি সঙ্গে করে নিয়ে এলাম। অর্থাৎ আপনি আমাদের সব কিছু বলতে রাজি আছেন? আগে না, উনি বললেন উনি নাকি একটা সূত্র খুঁজে পেয়েছেন, সেটা প্রত্যক্ষ করানোর জন্যই আমার ডাক পড়েছে। সম্ভ্রমবাবু, আমাকে একবার সংযমবাবুর ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারেন? হ্যাঁ, আসুন না। দেওয়ালের ছবিগুলো কার আঁকা? বিভিন্ন জায়গা থেকে বাবা মশাই কিনে এনে সাজিয়েছিলেন। সকাল হতে না হতেই আমার ঘরে এত ভিড় কিসের? ওনারা ধাঁধার উত্তর খুঁজে পেয়েছেন। সত্যি? বাবা মশাই আদৌ আমার ভাগে কিছু রেখে গিয়েছেন? সংযমবাবু, আপনার ঘরের দেওয়াল ঘড়িটা কত বছরের পুরনো? দেখতে তো ভারী সুন্দর, নীলছে সবুজ পাথরে সজ্জিত, আর ধার ঘেঁষে সোনালি জলে নকশা কাটা। এটা তো বাবার ঘরে ছিল, তাও বছর 4 হবে। সেখান থেকে এই ঘরে এলো কি করে? আসলে আমাদের ঘড়িটা খারাপ হয়ে যাওয়ার পর বাবা মশাই জোর করে ওনার ঘর থেকে ঘড়িটা খুলিয়ে এখানে টাঙাতে বলেন। এখন তো ফেলে দেবার সমতুল্য। যেই নিজের ইচ্ছে মিটে গিয়েছে অমনি নিজের উচ্ছিষ্ট কায়দা করে আমার ঘরে পাঠিয়ে দিলেন। ওর একটু নামিয়ে আনুন। এই নিন। 3টে লাঠি একটি হাতে, অর্থাৎ ঘড়ির 3টে কাটা। সরে যান। এবার কাঁচটা ভাঙবো, এরপরে মাঝখানে আগুন জ্বাললে নীলছে আগুনটা লাল হয়ে আসতেই খেলা শুরু। অবিশ্বাস্য, এ যেন কলের পুতুলের মতো নিজের ভিতরকার অংশগুলো আপনা থেকেই উন্মোচন করছে। বড় কাঁটাটা বেরিয়ে গেলে পরের কাঁটা দিয়ে এই নিচের দিকে, অর্থাৎ এই 6 ঘর যা সবার নিচে থাকে বলে ভূমি বলে পরিগণিত হয়েছে, তাতে একটা আঘাত করতে হবে। ভালো করে লক্ষ্য করুন, কাঁটার শেষাংশ একটু বাঁকানো, অর্থাৎ এটা একটা চাবি। এবার এখানে চাবিটা বসাতেই আসল বাক্স বেরিয়ে আসবে, আর সেই সামগ্রী দেখে ছোট ছেলের মুখে হাসি ফুটবে। সত্যি সত্যি হাসি ফোটার মতোই অবস্থা। দৃশ্যটা আমি নিজের চোখের সামনে উপভোগ করতে পারিনি ঠিকই, তবে অফিস থেকে ফিরে আসতে অনুজয়ের মুখে এমন বর্ণনা শুনে বুঝতে বাকি থাকে না কাহিনীর একেবারে শেষাংশে এসে দাঁড়িয়েছি। আর কৌশলবাবু কি পেলেন? ছোট ছেলেকে সবকিছু থেকে বঞ্চিত করবেন এটা ভাবার পরেও যখন নিজের স্ত্রীর 2টো কঙ্কন আর একজোড়া কানপাশা দিয়ে গিয়েছেন, তখন তো মেজ ছেলের জন্য ভারী কিছু রাখতেই হতো। অনুজয়বাবু, দলিলের কোনো খোঁজ পেলেন? পেয়েছি, পরশুদিন সবটা জানিয়ে যাব। আহা, সবকিছু যদি হাতের কাছেই থাকে তাহলে আবার অপেক্ষা কিসের? উপযুক্ত সময় না এলে কিছুই অনুধাবন করা যায় না। এই যেমন যেই বস্তুটা আপনাদের চোখের সামনে জ্বলজ্বল করছে, কখনো ভাবতে পেরেছিলেন তার ভেতর থেকে স্বর্ণের গহনা বের হতে পারে? আপনারা বসুন, আমি সকলের জন্য চা করে আনছি। না, আজ আমার একটু কাজ আছে। চায়ের প্রস্তাবটা পরে কখনো দেখা যাবে। চলুন পুলকবাবু। তাহলে এবার পরবর্তী গন্তব্য কি? আসুন স্যার, বলুন আপনাকে কি দেখাবো। এই মাকড়িটার ন্যায় হুবহু অপর একটি বানিয়ে দিতে পারেন? হ্যাঁ, পারবো না কেন, এটা তো খুব চলতি ডিজাইন। যাকে উপহার দেব তার মধ্যে শোভা দেবে তো? গোলগাল মুখ নাকি লম্বাটে? খানিকটা গোলগাল। অবশ্যই মানাবে, চোখ বন্ধ করে নিয়ে যান। আসলে মাকড়িটা সুন্দর হলে আমি আরও অনেক কিছুই বানাতে দেব। খুব শীঘ্রই বাড়িতে বিয়ে লাগছে, তাই বরের বাড়িতে তত্ত্বে যা কিছু পাঠাতে হবে, এমনকি কনের যা কিছু লাগবে সব কিছুর জন্যই একটা দোকানে বাধা ধরে রাখছি। কোনো চিন্তা করবেন না, আমাদের আরও অনেক কারিগর রয়েছে। আপনি ঠিক যেমনটা চাইবেন তেমনটা বানিয়ে দেওয়া হবে। আর মজুরির খরচটা? দেখুন, সোনার উপর তো তেমন ছাড় হয় না, তবে আপনি যদি বিয়ের পুরো কেনাকাটাই ভরসা করে আমাদের কাছ থেকে করেন তবে আপনাকে কিছুটা ছাড় দেওয়া তো আমাদের দায়িত্ব। এই বিষয়টা নিয়ে একান্তে আলোচনা করলে ভালো হতো না? আমি কিন্তু সঙ্গে করে চেকবুক এনেছি, যদি সব কিছু পাকাপাকিভাবে থাকে তাহলে আজকেই অর্ডারটা দিয়ে যাব। টাকার অঙ্ক নিয়ে বেশি কিছু ভাববেন না। আমার দোকানের ভিতরে তেমন জায়গা নেই, তবে আপনি যদি চান তাহলে আমরা বাড়িতে গিয়ে কথা বলতে পারি। এখান থেকে বেশি দূরেও পড়বে না, বাইরে আমার গাড়ি আছে। আপনি কি গাড়িতেই যাতায়াত করেন?
আগে হ্যাঁ। বেশ, তবে যাওয়া যাক। এই তোরা সবাই এদিকটা একটু খেয়াল রাখিস, আমি স্যারকে নিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসার চেষ্টা করব। এরপর দেখতে দেখতে উপস্থিত হয় সেই মোক্ষম দিন। সকলের সামনে কোথা থেকে যে দলিল উপস্থাপিত হবে আর কৌশল বাবুর জন্য সেই সময় ঠিক কী অপেক্ষা করছে সেই চিন্তায় গতরাতে আমার ভালো করে ঘুম পর্যন্ত হয়নি। এদিকে অনুজয় আমার অপার্থিব কৌতূহল যাতনা বুঝতে পেরে মুচকি মুচকি হেসেই চলেছে। হাসুন, আপনাদেরই অপেক্ষা করছিলেন। বাড়িতে সবাই উপস্থিত রয়েছেন তো? হ্যাঁ, আজ কেউ কাজে যায়নি। বেশ, এবার আপনাদের রান্না করা যাওয়া যাক। কেন? রান্নাঘরে আবার কি আছে? সেটা গেলেই জানতে পারবেন। বিদিশা, কথা না বাড়িয়ে উনি যেটা বলছেন সেটা শোনাই মঙ্গল। আসুন আসুন অনুজয়বাবু, আপনারা ওদিক দিয়ে আসুন। এরপর একে একে সকলে রান্নাঘরে প্রবেশ করতেই অনুজয় সব কিছু হাতিয়ে দেখতে শুরু করে। ঘরটা বেশ মাঝারি আকারের, চারদিকে স্টিলের কৌটো ও কাঁসার থালা বাসন সাজানো, নিচে 3 ঝুড়ি ভর্তি সবজি আর ফলমূল রক্ষিত। উনুনে তখনও আঁচ রয়েছে। একটা চিমটে দিতে পারেন? হ্যাঁ, এই নিন। এবার দুজন হাত লাগিয়ে এই বাসনের তাকটা সরাবার চেষ্টা করুন। ভালো করে ধর। তুলেছি। ধরেছিস? সাবধান বর্দা, ধর। পায়ে পড়লে কিন্তু পা একেবারে থেতলে যাবে। দেখুন তো, দেখুন তো এতে হবে কিনা। ভিতরে একটা কাপড়ের জাল রয়েছে, এতদিন তো এটা লক্ষ্য করিনি। বাবা, কাঠের তাকের পেছনে যে এমন কিছু থাকতে পারে সেটাই বা কে জানবে। এরপর অনুজয় চিমটে দিয়ে উনুন থেকে একটা জ্বলন্ত কয়লা তুলে সেটা ওদিকে ধরতেই কাপড়টা একেবারে পুড়ে ছাই হয়ে যায়, আর চোখের সামনে ঝপঝপ করে এক জোড়া কানের দুল আর সীতাহার খসে পড়ে। কিন্তু বাবা মশাই এগুলো এখানে রাখলেন কেমন করে? মনে করে দেখুন তো আপনার রান্নাঘরে শেষ কবে মিস্ত্রিদের কাজ হয়েছে? বাবা মশাই অসুস্থ হওয়ার কিছু মাস পূর্বেই বাড়ি মেরামতির কাজ করছিলেন, আর সেই সময় কখনো মিস্ত্রিদের টাকা দিয়ে মুখ বন্ধ করে সবটা সম্পূর্ণ করেছেন, আবার কখনো সশরীরে উপস্থিত থেকে নিজের লুকোচুরি বজায় রেখেছেন। ও প্রসঙ্গত বলে রাখা ভালো, মাঝখানে আমি আপনাদের কাছ থেকে একটা কথা গোপন করেছিলাম। বেশ কিছুদিন আগে আপনাদের বাগানে কোনো চোর আসেনি, বরং আমি আর উজান এসেছিলাম। সম্ভ্রমবাবু, আপনার জন্য আপনার বাবা মশাই যে ধাঁধাটা লিখে গিয়েছিলেন তার অর্ধেকটা উদ্ধার করে আমি এটা পেয়েছি, একটু দেখে নেবেন। আর বাকিটুকু পাওয়ার জন্য আপনারা সবাই আমার সঙ্গে বাগানের দিকে আসুন। এরপর সকলে মিলে পুনরায় তুলসী মঞ্চের কাছে এসে হাজির হতেই অনুজয় তর্জনী তুলে বলে, ওই কাঠগোলাপ গাছে যে বাঁকা ডালটা দেখছেন সেখানে একটা আয়না লাগানো আছে। প্রতিদিন বিকেলে বাগানে জল দেওয়ার পর যেই জায়গাগুলোতে জল জমে তার উপর পূর্ণিমার রাতে চাঁদের আলো পড়লে সেই আলো ওই আয়নায় প্রতিফলিত হয়, এই দিকে আসে। তাই আমার অনুমান এখানে কিছু পাওয়া গেলেও পেতে পারে। দেনু, এই জায়গাটা খুঁড়ে দেখো। ওদিক থেকে কোদালটা নিয়ে আয়। আরো জোরে, আরো জোরে। কোদাল কোনো কিছুতে আঘাত পেলেই থেমে যাবে। বর্দা, বর্দা পেয়েছি। এই দেখে দেখে সাবধানে টেনে তোল। আরেকটা কাঠের বাক্স। বাবা মশাই তো দেখছি 2 হাত ভরে শুধুমাত্র তার বড় ছেলেকেই দিয়ে গেলেন। বাক্সটা বেশ ভারী, সাবধানে ধরবেন। না না, এটা আপনি নিজেই খুলে দেখুন। বাক্স খুলতেই চোখে পড়ে একটা পুরু হলদেটে কাগজ ও একটা স্বর্ণ কোমর বন্ধনী, যার মধ্যে বেশ কিছু মূল্যবান রত্ন খচিত রয়েছে। ওটা একবার এইদিকে দাও তো দেখি। বিদিশার বিয়ের সময় ওটা পড়লে ওকে খুব মানাবে। দাঁড়াও, আগে কি লেখা আছে সেটা পড়তে হবে। সম্ভ্রমবাবু কাগজটা পড়ার পর ছলছলে চোখে বাক্স বন্ধ করে বলেন, এটা আমাদের নয়। সে কি? তাহলে কার? আমাদের বাড়ি থেকে যখন এটা পাওয়া গিয়েছে তখন জিনিসটা আমাদেরই। বর্দা, বর্দা তুমি একবার বলো, ওটা বাবা মশাই কার জন্য সরিয়ে রেখেছিলেন? সে আর আমাদের মাঝে বেঁচে নেই রে। কথাটা সমাপ্ত হতেই অনুজয় সম্ভ্রমবাবুর হাত থেকে কাগজটা টেনে তাতে কি লেখা আছে সেটা একবার পড়ে নেয়। ভুল হচ্ছে, সে এখনো আপনাদের মাঝেই রয়েছে, তবে পরমা নামে নয়।
অন্যতমা রূপে। অন্যতমা দেবী, এবার আমাদের সামনে আসুন। বাগানের আলো আঁধারি পরিবেশ ঠেলে একটা আকাশী বর্ণের পাতলা মসৃণ শাড়ি পরিহিতা রমণী মাথা নত করে আমাদের সামনে এসে উপস্থিত হয়। তার সিঁথিতে চওড়া করে সদবার চিহ্ন আঁকা, চুলে খোপা ও স্বর্ণ কাঁটা জল করছে, দুহাতে স্বর্ণচুরি ও শাখা পলার বাহার, পায়ে মোটা করে আলতা দেওয়া। তার ঔজ্জ্বল্য এত অধিক যে অন্ধকারকেও হার মানায়। মাগো, ও কি করে? ও দিদি, আমি কি এসব ঠিক দেখছি? তুমি এখনো বেঁচে আছো? তবে সবাই যে বলেছিল উনি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন, তাই তো? তারা ঠিকই বলেছে। মুক্তির জন্য অন্যতমা দেবী ছদ্মবেশ ধারণ করে এখান থেকে অনেক দূরে চলে যান। তবে তাতেও ওনার মনে শান্তি ফিরে আসেনি, কারণ অনাচার সহ্য করলে একটা মানুষের ঠিক কেমন লাগে সেটা বোঝানোর জন্য উনি এই বাড়িতে ফিরে আসতে চেয়েছিলেন। তবে এখানে এসে দেখলেন সবাই বিশ্বাস করছে উনি মৃতা, আর ঠিক সেই ক্ষণে ওনার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। অবিবাহিত দীপ্তঙ্কর বাবুকে বিবাহ করে উনি এই বাড়ির সমস্ত খবরাখবর নিতে শুরু করেন, এবং দলিলের লেখাটাও যে স্বর্ণ দিয়ে সাজানো যায় সেই বুদ্ধিটা মজার ছলে দীপ্তঙ্কর বাবুই একবার কমলেন্দু মশাইকে প্রদান করেছিলেন, কারণ অন্যতমা দেবী খুব ভালো করেই জানতেন এই প্রস্তাবটা ওনার শ্বশুর মশাইয়ের কান পর্যন্ত পৌঁছলে উনি এই অভিনব উদ্যোগটা হাতছাড়া করবেন না। উনি কে? এনার বিষয়ে তো আমাকেও কিছু জানাওনি। সংযমবাবুর প্রথম পক্ষের স্ত্রী। আমিও ওনার অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছি পাড়ার এক ভদ্রলোকের সঙ্গে জমি জমা নিয়ে গল্প করার সুবাদে। সঙ্গে সেদিন পুলকবাবুও ছিলেন, তাই ওনাকে চেপে ধরতেই আরও নিশ্চিত হলাম যা জেনেছি তার মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নেই। অর্থাৎ ষড়যন্ত্রের মধ্যে পুলকবাবু জড়িত? না, দীপ্তঙ্কর বাবুর স্ত্রীকে পুলকবাবু কখনো সচক্ষে দেখেননি, তাই উনি সত্যি এসবের কিছুই জানতেন না। তাহলে তুমি ওনার খোঁজ পেলে কোথা থেকে? স্বর্ণগহনা কেনার অছিলায় আমি দীপ্তঙ্কর বাবুর দোকানে হাজির হই। সেখান থেকে একটা বিশেষ কারণে ওনার বাড়ি পর্যন্ত যাওয়া হয়, এবং সেখানে আমার পরিচিত অজ্ঞাত থাকায় ওনার স্ত্রী আমার সামনে হাজির হলেই মনে পড়ে কমলেন্দু মশাইয়ের কোনো একটা বইয়ের ভাঁজে বোধহয় আমি ওনারই একটি আবছা ছবি দেখেছিলাম। তারপর সেখান থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। তুমি একটা লোভী, তোমার জন্য আমাদের ভাইয়ে ভাইয়ে এত দ্বন্দ্ব ঘটেছে, তোমাকে এর শাস্তি পেতেই হবে। হ্যাঁ ঠিক তাই, ওকে তো পুলিশে দেওয়া উচিত। আপনারা তো সকলেই জানতেন সংযমবাবু ওনার উপর নেশার ঘোরে কি অকথ্য অত্যাচার চালাতেন, কিন্তু তারপরেও কখনো তার প্রতিবাদ করেছেন? স্বামী স্ত্রীর বিষয়ে আমরা এমন কোনটা ব্যক্তিগত আর কোনটা নয় সেটা বোঝার মতন বোধবুদ্ধি আপনাদের হয়েছে। সংযমবাবু, আপনি বর্তমানে পরিবর্তিত হয়েছেন ঠিকই, তবে পূর্বে যা অন্যায় করেছেন তার জন্য একটা শাস্তি কিন্তু আপনারও প্রাপ্য। অন্যতমা দেবী, এবার আপনি বলতে শুরু করুন। যেদিন রাতে এই বাড়ির কর্তা মারা যান সেদিন আমি সকলের অলক্ষ্যে পেছনের দরজা দিয়ে এই বাড়িতে প্রবেশ করেছিলাম। কিন্তু ওই দরজা তো সবসময় বন্ধ থাকে তালা দিয়ে, তুমি চাবি কোথায় পেলে? এই বাড়িতে থাকার সময় নকল করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ভবিষ্যতে এভাবে কাজে আসবে। আপনারা সবাই শান্ত হন, আগে ওনাকে সবটা খুলে বলতে দিন। বাড়িতে প্রবেশ করার পর কি করলেন? সবাই তখন গভীর ঘুমে মগ্ন। কর্তামশাই নিজেও খাবার পর কার সাথে কি কথা বলেছেন সেসব মনে রাখতে পারেন না, তাই আমি সেই সুযোগে এক হাত ঘোমটা টেনে তার ঘরে প্রবেশ করি। ঘরের আলো কে জ্বাললো? আমি এসেছি বাবা মশাই। কে? এত রাতে ঘোমটা দেবার কারণ কি? আমি চান্দেরি, আপনার ছোট বৌমা। আপনি সেদিন আমার কাছে পায়েস খেতে চেয়েছিলেন, অথচ ডাক্তারের কথা অমান্য করে আপনাকে সেটা দিতে পারিনি, তাই আজ অতি কষ্টে বড়দির নজর এড়িয়ে আপনার জন্য একটু নিয়ে এসেছি। পায়েস এনেছ? কোথায় দাও দেখি। উনি আর কিছু না ভেবেই আমার হাত থেকে পায়েসের বাটিটা কেড়ে নেন। ওর মধ্যে 4 চামচ চিনির পাশাপাশি 2 কড়া ডোজের ঘুমের ওষুধ ছিল। এরপর গোগ্রাসে সেটা উদরস্থ করতে করতে উনি বলেন, আজ
কত বছর পর আবার সেই পুরনো স্বাদ ফিরে পেলাম। এ যেন ঠিক। কি হলো বলুন, থামলেন কেন? না, কিছু না। রান্নাটা ভালো হয়নি? শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে। এরকম রান্না ওই একজনই করতে পারত। কে সে? আমাদের শাশুড়ি মা? ধরে নাও তাই। তাই এরপর ওনার খাওয়া হয়ে এলে আমি আবার বাটিটা হাতে করে নিচে নেমে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাই। তাহলে দরজায় তালাটা কে দিল? কি রে বিন্দু, উনি যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। ও বড় বৌদি, আমি তো ভেবেছিলাম সেদিন রাতে বোধহয় আমারই দরজা বন্ধ করায় ভুল হয়েছিল, তাই তো এটা নিয়ে তোমাদের কারো কাছে কিছু বলিনি। বাড়ির পরিবেশ তখন যথেষ্ট থমথমে। তার মাঝে নীরবতা ভঙ্গ করে অনুজয় শেষবারের মতো বলে ওঠে, অন্যতমা দেবী, আপনার সঙ্গে অতীতে যা কিছু ঘটেছে তা সত্যি হৃদয় বিদারক। তবে যে বা যারা আপনার সঙ্গে সেই অন্যায় করেছে তার শাস্তি আপনি অন্যভাবে দিতে পারতেন। যে কোনো মূল্যেই একজন জলজ্যান্ত মানুষের প্রাণ কেড়ে নেবার অধিকার কিন্তু কারও নেই। তাই এবার আপনাকে নিজে থেকে ধরা দিতে হবে। যা কিছু ঘটেছে তার মাঝে আমিও সমান দোষী, তাই আমিও সঙ্গে যেতে চাই। সম্ভ্রমবাবু, আপনি কিছু বলবেন? এ সম্পত্তি অভিশপ্ত। শুধুমাত্র এর কারণে নির্দিষ্ট সময়ের পূর্বে আমার বাবা মশাইকে অকালে চলে যেতে হলো। ছোট বৌমা, তুমি যার প্রতি রাগ করে এই পাপ করলে সে যে তোমার জন্যও একখানি স্মৃতি রেখে গিয়েছেন। ধরো ধরো, এটা তোমারই প্রাপ্য। ধরো। বড়দা, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আর এই নিন আপনার সেই চির আকাঙ্ক্ষিত স্বর্ণজড়ি দলিল। আমি এটা এতদিন আমার ঘরের ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করে গিয়েছি। এতে সবচেয়ে বেশি পরিমাণে আপনার ভাগ রয়েছে, আর তারপর মেজদার, আর যাকে একেবারেই কিছু না দিলে নয়, সে এসেছে সবার শেষে। এই ভাগ আমি মানি না। শান্ত হও, এমন করো না। ওটা আমি জ্বালিয়ে দেবো ওটা আমি আর কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। বাবা, বাবা, তুমি আমায় এতটা ঠকালে, তোমার স্বর্গপ্রাপ্তি হবে না, হবে না। এক অন্যায়ের পিঠে চেপে অপর অন্যায় সংঘটিত হয়েছিল। একদিন যে রমণীর চোখের জলে এই বাড়ি থেকে নিভৃতে বিদায় নিয়েছিলেন, তার মনে যে এই বাড়ির মানুষগুলোর স্বস্তি কেড়ে নেওয়া একটা জ্বলন্ত প্রতিশোধ হয়ে উঠবে, তা কেবল ইতিহাস জানত। এক একটা ইট, কাঠ, দেওয়ালের কোণ যে রক্ত মেখেছে, সেই যন্ত্রণা ওই মিষ্টি গরলের মাঝে রাতের অন্ধকারে খাদ্যনালী গ্রাস করেছিল। একেবারে শান্তির চিরঘুম। শেষ আবদার পূর্ণ হওয়া, অপরদিকে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্তি।